হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ফাহিমা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বইবাজার.com এর বিশেষ আয়োজন মিট মি অ্যাট বইবাজার.com এর ৮ম পর্বে। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন এবং বেশি বেশি ভালো বই পড়ছেন। তবে এরই মাঝে বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই ঘরে বসে থাকতে থাকতে বিভিন্ন কারণে হয়ে উঠেছি মানসিকভাবে অবসাদগ্রস্ত। এই পরিস্থিতিতে কেউ হারিয়েছে চাকরি, কেউ হয়েছে ব্যবসার দিক দিয়ে খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরিবারে দেখা যাচ্ছে বেড়ে গেছে পারিবারিক কলহ এবং দাম্পত্য কলহ। ঠিক এমনই একটি পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতিকে বিবেচনা করে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। এবং আলোচনার শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন মানসিক স্বাস্থ্য ও তার যত্ন। এবং আজকের পর্বেও আমাদের সাথে থাকবেন দুইজন বিশেষ অতিথি ও চেনা মুখ, যারা বর্তমান পরিস্থিতিতেও করোনা কালে নিজ নিজ জায়গা থেকে বিশেষ ভূমিকা পালন করছেন আমাদের সকলের মানসিক স্বাস্থ্য রক্ষার কল্যাণে। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অতিথিদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং জানবো কিভাবে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করতে পারি। আপনারাও চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদের অতিথিদের উদ্দেশ্যে। এবং এরই মধ্যে থেকে আমরা বেছে নিব 3জন সেরা কমেন্ট দাতাকে, যাদের জন্য বইবাজার.com এর পক্ষ থেকে থাকবে বিশেষ উপহার। তবে অবশ্যই লাইভটি সর্বোচ্চ শেয়ার করতে হবে। চলুন তবে দেরি না করে একে একে পরিচয় হয়ে নিই আমাদের দুইজন বিশেষ অতিথিদের সাথে। আমাদের সাথে প্রথমেই আছেন ডাক্তার আবুল কালাম ফারুক স্যার, যিনি একজন ডাক্তার এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর। এবং আমাদের দ্বিতীয় অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আলমাসুর রহমান স্যার, তিনি একজন লেখক, মোটিভেশনাল স্পিকার ও কাউন্সিলর। ওনারা দুইজনই দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও তার পরিচর্যার জন্য। প্রথমে আমি স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের বইবাজার.com এর জন্য সময় বের করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন মানসিক স্বাস্থ্য ও তার যত্ন। এবং জানতে চাচ্ছি স্যার, আপনারা কে কেমন আছেন এবং বর্তমানে সময় আপনারা কে কিভাবে কাটাচ্ছেন। আমরা প্রথমে শুরু করছি ডাক্তার আবুল কালাম স্যারকে দিয়ে। স্যার কেমন আছেন? থ্যাংক ইউ ফারহানা, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমি বইবাজার.com এর কে প্রথমে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে চমৎকার একটা আয়োজনের জন্য। এই মুহূর্তে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। আমরা যে যেখানে আছি সেইভাবে কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই কাজটি বইবাজার.com করেছে, তার জন্য আমি তাদেরকে স্যালুট করি। হ্যাঁ, আমি ভালো আছি এবং আমি দীর্ঘ সময় ধরে মাইন্ড নিয়ে কাজ করছি। সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের আমি বর্তমানে বাংলাদেশের ডিরেক্টর এবং সার্টিফাইড ইনস্ট্রাক্টর। এর সাথে আমি লাইফ কোচিং করি, কাউন্সিলিং করি। এই কাজগুলো আমি করে যাচ্ছি। তবে এখন সব বিষয়গুলো কিছুটা অনলাইনে চলে এসছে এবং বর্তমানে আমি সময় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি। এই কারণ আমাদের দেশের মানুষগুলো, আমাদের ভাই বোনেরা, মা বোনেরা সবাই একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। এই যে আপনি বললেন যে কারোর চাকরি চলে যাচ্ছে, কারোর উপার্জন কমে যাচ্ছে, কারোর বাসায় থেকে থেকে তারা একঘেয়েমি হয়ে গেছে, এই জিনিসগুলো নিয়েই কাজ করতে হচ্ছে। তো আমি করোনার শুরু থেকেই বা করোনার আগের থেকেই কাজগুলো শুরু করেছিলাম। করোনার শুরু থেকেই আমি কিন্তু লাইভে প্রতিদিন মেডিটেশন করাই। হ্যাঁ, এটা রাতে 10টা বেলা আমাদের সিলভা মেথডের গ্রুপে যে আমরা করি এটা। তো ওই দিক দিয়ে আমি একটা সাপোর্ট সবসময় দিয়ে আসছি। আজকে সুযোগ হয়েছে আপনাদের মাঝে এসে কিছু কথা বলার, এই জন্য অনেক ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ আলমাসুর রহমান স্যারের কাছে। স্যার, আপনি কেমন আছেন এবং বর্তমান পরিস্থিতিতে আপনার দিনকাল কেমন যাচ্ছে? অনেক ধন্যবাদ ফারহানা। বই বাজারকেও ধন্যবাদ। ফারুক ভাইকে আমি 15 বছর থেকে চিনি। খুব ভালো মানুষ, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং মাইন্ড সায়েন্সের উপর কাজ করছেন বহু বছর থেকে। এমনকি এখন উনি ডাক্তারি পেশাতে সময় দেন না, উনি মাইন্ড সায়েন্সেই সময় দেন বেশি। এই জন্য আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করি যে আপনি সেবামূলক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। উনি খুব উদার ধরনের মানুষ, ওনাকে আজকে পেয়ে আমি ভীষণভাবে আনন্দ বোধ করছি। হ্যাঁ, ভালো। এই আসলে অ্যাকচুয়ালি এই পরিস্থিতিতে 210টার উপর দেশ দেশ বিপর্যস্ত। খুবই কঠিন। ভালো থাকা খুব কঠিন। মনের জোর থাকা দরকার। এটা স্বাভাবিক পরিস্থিতি না। আমার মনে হতো না। তো এই এই যে পরিস্থিতিটা, এরকম পরিস্থিতি আমি না, আমার বাবারাও দেখেননি। আমরা কল্পনাও করিনি। আমরা আমরা মার্চের প্রথম দিকেও ভাবতে পারি নাই যে এরকম একটা পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। ফলে কেউ প্রস্তুত না। একটা জিনিসের প্রস্তুতি থাকে যে এরকম 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 হতে পারে, কিন্তু এটা এমন একটা ব্যাপার যে মানুষ প্রস্তুতি না। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের উপর আমরা নির্ভর করি, যে পরিস্থিতি দিন দিন কোন দিকে যাচ্ছে, কেমন হচ্ছে, তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা নিজেরাও যথেষ্ট কনফিউজড। কিছুদিন পর পরে বিভিন্ন রকম ইনফরমেশন বদলাচ্ছে। ফলে হয় কি, এই সচেতন যারা, তারাও কিন্তু চিন্তিত। এই যে ফারুক ভাই, যিনি গত 20-25 বছর থেকে মাইন্ড সায়েন্সের উপর কাজ করছেন, মানুষকে মেন্টালি স্ট্রং থাকার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা কিন্তু সত্যি সত্যি ভিতরে ভিতরে কিন্তু ভাবছি যে আসলে আমরা ওভারকাম কেমন করে করবো সিচুয়েশনটা, যেখানে আমরা নিজেরাই ভাবছি যে কি করে পরিস্থিতিটা স্বাভাবিক করা যায়। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল, কলেজ, ভার্সিটি যারা শিক্ষার্থী, তাদের অবস্থাটা ভেবে দেখেন। তারা মাঠে যেতে পারছে না, ক্লাসে যেতে পারছে না। আমি দেখেছি সেদিন 2, 3, 4, 5 এর ছেলেদের সাথে মিশেছি, ছেলে মেয়েদের সাথে কথা বলেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে। তারাও কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড। আমি আমি একটা টুয়েট ছেলে বলছে সেদিন যে কবে যে করোনা যাবে, কবে যে যাবে, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, কবে যে স্কুল যাব, কবে যে স্কুল যাব। তো এই যে শিশুরা পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আর যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের অনলাইনে পড়াশোনার ব্যাপার, কবে পরীক্ষা হবে, কি হবে। যারা 9-10-এ পড়ে, 6-এ পড়ে, আবার অনেকে ইন্টারনেটে এডিক্টেড হয়ে পড়ছে। আপনি যেটা বললেন যে আজ থেকে 3 মাস, 4 মাস আগে আমি 3-4টা ভিডিও দিয়েছি যে এই পরিস্থিতিতে কিন্তু, যেখানে পারিবারিক সৌহার্দ্য বাড়ার কথা, যে বাবা মা সন্তানরা আমরা একসাথে থাকছি একই বাসার মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যেখানে সৌহার্দ্য থাকার কথা, সেখানে কিন্তু বিরোধ বাড়ছে, ডিভোর্স বাড়ছে। আপনাকে একটা ঘটনা বলি, ইন্ট্রোডিউশনের বেশি কথা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইউরোপে, আমেরিকাতে ক্রিসমাস ডে ছুটিতে সবচেয়ে বেশি ডিভোর্স হয়। ক্রিসমাস ছুটির সময় ডিভোর্স বেশি হয়। তার মানে ভাবখানা এমন যে তখন তারা পরস্পরকে বুঝতে পারে, চিনতে পারে, আর সম্পর্কটা থাকে না। তার মানে সম্পর্কটা থাকার জন্য কাছে থাকাই যেন দরকার নাই, ভাবখানা এমন। তো আসলে অ্যাকচুয়ালি এই বিষয়টা কিন্তু খুব জরুরি, ভাবার মতন বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে দাম্পত্য কলহ বাড়ছে, মারামারি বাড়ছে। কেন কেন ওয়াই? কারণ আমরা মানসিকভাবে স্টেবল না। আমরা মানসিকভাবে, যেমন আপনি একটু জিনিস ভেবে দেখেন, প্যারেন্টিং এ আমরা আলোচনা করি ফারুক ভাই, আমি প্যারেন্টিং এর উপর প্রচুর ট্রেনিং করাই, কি করে বাচ্চাদেরকে ইতিবাচক ভাবে গড়ে তোলা যায়। তো তখন আমরা বলি যে বাবা, অধিকাংশ, মানে আমি কি বলবো আপনাকে, 70% ছেলে মেয়েদের সাথে, সন্তানদের সাথে বাবাদের দূরত্ব এত বেশি, যারা চাকরিজীবী বাবা, যে ব্যবসায়ী, যে সারাদিন বাবাকে পায় না, একেবারে রাত্রেবেলায় বাবাকে পায়, তাও কথাবার্তা হয় না। অধিকাংশ সন্তানদের সাথে বাবা মা সপ্তাহে, বাবার সাথে, যারা চাকরিজীবী বাবা অথবা মা, তাদের সাথে 7 দিনে 7টা কথা হয় কিনা সন্দেহ। আপনি ভাবতে পারেন? তাহলে এখন যখন তারা একসাথে আছে, তখন তারা কি করছে? এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার।
যাই হোক, এটা নিয়ে আমরা আরো সামনে এগোবো। ফারুক ভাই কথা বলবেন, আমি জি কথা স্যার। বলবো। স্যার এখন আসলে বর্তমানের যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে একদম বিভিন্ন বয়সের লোক, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকেরই এই অলমোস্ট 4 মাস ধরে সবাই লকডাউনে। তো দেখা যাচ্ছে প্রত্যেকেরই একটি মানসিক চাপ এবং একটা টায়ার্ডনেস চলে এসেছে বাসায় থাকতে থাকতে। আর যেহেতু সবকিছু থেকে একটা আমরা ফেসবুক বলেন যে সব মিডিয়াতেই দেখছি যে চারদিকে এই বছরটা জুড়ে অনেক খারাপ একটা সংবাদ আসছে একটার পর একটা। তো সেই সময়টাই আসলে যে এই মানসিক চাপটা কমানোর জন্য আমি যদি ফারুক স্যারের কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্নটা নেওয়াটা কতটা প্রয়োজন স্যার? থ্যাংক ইউ ফারহানা। জি। আসলে শরীরটা চলে কিভাবে, এই শরীরটা কাজ করে কিভাবে, আমরা এটাই তো জানি না। হ্যাঁ, আমরা আজকে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আপনি খুব স্পন্টেনিয়াস বলছেন। আজ থেকে আলমাস ভাই বলতে পারবেন, যখন আলমাস ভাই মানুষকে মোটিভেশন দিতেন, বলতেন মাইন্ডের কথা, যে 10-15 বছর আগে হ্যাঁ এরকম ছিল যে মানুষকে যদি বলা হতো যে তুমি তোমার মাইন্ডকে একটু ইউজ করো, এইভাবে তুমি একটু থিঙ্কিং করো, তো মানুষ তাকায় থাকতো যে আমি কি পাগল নাকি। তো মাইন্ডের ব্যাপার আসলেই মানুষ চিন্তা করতে এটা পাগলদের বিষয়। আসলে মানুষের দেহটা যে আছে সেই দেহটা তো কাজ করে ব্রেন সেটাকে ফাংশন করে, এবং সেই ব্রেনকে কাজ করে মানুষের মাইন্ড। সেই মাইন্ডটাকে সবার আগে ঠিক রাখা উচিত। যেরকম বর্তমান পরিস্থিতি খুব সুন্দর করে আলমাস ভাই ধরেছেন। আলমাস ভাই আসলে ওনার একটা আমি প্রশংসা না করে পারছি না, যে উনি খুব সূক্ষ্মভাবে সমাজের ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোকে দেখেন, দেখে উনি মনের ভেতরে ধারণ করেন, ওটাকে চেঞ্জ করার জন্য তিনি স্টেপ নেন। কখনো লিখে লিখে করেন, কখনো বলে বলে করেন, কখনো মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়েন। ঠিক আছে, এই একটা মানুষ, তার মধ্যে কোনো অভিমান, কোনো অহংকার, কোনো রাগ কখনো আমি দেখি না। ঠিক আছে, ওনাকে যা বলে দেন একটু পরেই দেখবেন যে উনি আবার, আপনি এখন যদি এরকম ওনার সাথে হয়, আমি দেখেছি এরকম, দেখো রাগ হলো, উনি একটু মাইন্ড করলেন, ঠিক আছে, 10 মিনিট পর উনি এসব আদর করতেছেন। ঠিক আছে, অ্যাজ ইফ যে ওনার সন্তান। তো এই কোয়ালিটির মানুষ পাওয়া যায় না। এখন বলবো যে বর্তমান সিচুয়েশন, হ্যাঁ যদি এইভাবে আপনি দেখেন, হ্যাঁ অনেক কিছু খারাপ হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে দুটো বাচ্চা, তারা ক্লাস 9-10-এ পড়ে, তারা দুজনেই খুব ভালোভাবে ভূগোল করেছে। তো ভূগোলে তারা মরুভূমি সম্পর্কে খুব ভালোভাবে জেনেছে। তো তারা একদিন মরুভূমিতে গিয়ে হারিয়ে গেছে। তো দুটো বাচ্চার মেন্টালিটি দুই ধরনের। তারা পড়েছে যে মরুভূমিতে পানি পাওয়া যায় না, মরুভূমিতে হারায় গেলে বেঁচে থাকা যায় না, তো মরুভূমিতে পানি না পেলে মৃত্যু অনিবার্য। একজন বসে পড়েছে, আর তো কোনো উপায় নেই। দ্বিতীয় বাচ্চা কি করেছে, দ্বিতীয় বাচ্চা এরকম করলো যে ওকে পানি পাওয়া যায় না, কিন্তু যদি পানি পাওয়া যায় তাহলে তো আমি বাঁচতে পারবো, আমি তাহলে পানি তালাশ করি, এলে পেয়েও তো যেতে পারি। তো আমার প্রশ্ন হলো, যে পানি তালাশ করা শুরু করেছে সেও জানে যে পানি পাওয়া যায় না, কিন্তু সে তালাশ করা শুরু করেছে, সে চিন্তা করা শুরু করেছে যে খুঁজি না, জীবনের শেষ মুহূর্ত থাকতে খুঁজতে থাকি, যদি পেয়ে যাই তাহলে তো লাইফ বেঁচে যাবে। এখন প্রশ্ন হলো, যে বাচ্চাটা বসে গেল সে কি কখনো আর বাঁচতে পারবে? যদি পানি পাওয়ার চান্সেস থাকে তাহলে ওই বাচ্চাটাই বাঁচবে যে খোঁজা শুরু করছে। আমাদের এই যে স্ক্যাটার্ড হয়ে আমরা যাচ্ছি, যে অস্থির হয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, এই অস্থিরতা কেন? অস্থিরতা হচ্ছে এক জায়গায় মাইন্ডকে ফোকাস করে দেওয়ার কারণে, যে মনে পড়ছে এরপরে লাইফে আর কিছু না। ঠিক আছে, যদি এইভাবে থিঙ্কিং না করে আমরা যদি এইভাবে থট করতে পারি, যে বিষয়টা যদি এরকম ভাবে নিতে পারি যে হ্যাঁ পরিস্থিতি এটা আছে, দেখি আমি এটার সাথে কি করতে পারি। ঠিক আছে, এই মেন্টালিটির মধ্যে মানুষকে আসতে হবে। কখন মানুষ এই মেন্টালিটির মধ্যে আসতে পারবে? ঠিক আছে, মানুষ আসলে সালমান ভাই আরো সুন্দর করে বলবেন, কারণ উনি এত চমৎকার করে বলতে পারেন যে মানুষ খুব এটা মজা পায়। তো আমি এভাবে বলবো
যে আপনি আজকে যে পরিস্থিতি হয়েছে যদি এটার দিকে তাকান, এর জন্য দায়ী কে, কেন হলো এরকম? ঠিক আছে, এটাতে যাওয়া উচিত না। তারপরে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে আপনি যদি একটা গাছের বীজ বপন করেন আর সেই গাছে গাছ বড় হওয়া, ফুল হওয়া, ফল হওয়া, এগুলো কে করলো? এগুলো তো আপনি করেন, আপনি শুধু বীজ বপন করেছেন, তাই না? আমরা তো শুধু বীজ বপন করছি, তাই না? কিন্তু গাছটা তৈরি হচ্ছে কিভাবে? বলে ন্যাচারালি। ওর মধ্যে ফুল ফুটছে কিভাবে? ন্যাচারালি। ওর মধ্যে ফল হচ্ছে কিভাবে? ন্যাচারালি। তাহলে বীজ আমরা যদি আমের বপন করি, বা বীজ যদি আমরা বপন করি, তাহলে কি গাছে আম ধরবে কখনো? কখনো তো আম ধরবে না। যদি আমরা বীজ বপন করি তাহলে আম ধরবে না। আম খেতে চাইলে আমের বীজ বপন করতে হবে। ঠিক আছে, আমরা 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 আসলে জানি না আমাদের থটটা কিভাবে কাজ করে, আমরা জানি না এই থটকে আমরা কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে, এখানেই পুরো গেমটা চলতেছে। তো এই যে বীজ আমরা বপন করলাম, আজকে তো একটা আমরা ফল দেখতেছি, করোনা করোনা করে, এটা একটা রেজাল্ট, একটা ফল, একটা ফলাফল। আমি বলবো আমরা হিউম্যান বিং, পুরো এই আর্থ প্ল্যানেটের হিউম্যান বিং, আমরা এত নেগেটিভ থিঙ্কিং করেছি, এত নেগেটিভ থিঙ্কিং করেছি, যার কারণে আমরা আজকে এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। মানে আমরা একটা ফল পেয়েছি, কারণ বীজটা আমরাই বপন করেছি। ঠিক আছে, এইভাবেই ফলগুলো আসে। তো আমাদের প্রত্যেকের উচিত এখন সেই বীজ, আরেকটা নতুন বীজ বপন করা, লাইফকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া। যে যেখানে আছি, যে স্টুডেন্ট আছি, সে চ্যালেঞ্জ হিসাবে নিবে কিভাবে আমি এডুকেশনটা নিতে পারি। যে চাকরিজীবী আছে সে কাজের ধরন চেঞ্জ করবে। হ্যাঁ, ঠিক আছে, পৃথিবী কোনো জায়গায় স্টপ হয়ে যাবে না। ঠিক আছে, সিচুয়েশন যখন একটা জীবনে আসবে, এই সিচুয়েশন আসলে নিজস্ব কোনো মিনিং হয় না। এই মিনিংটা আমরা আমাদের মাইন্ড দিয়ে ক্রিয়েট করি। যদি এটা নেগেটিভ মিনিং আমরা ক্রিয়েট করি, তখন আমরা হতাশ হয়ে যাই। যদি আমরা পজিটিভ মিনিং এর মধ্যে ক্রিয়েট করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে এনার্জি পাই। ঠিক আছে, এই এই করোনার মধ্যে অনেক কিছু পজিটিভ হয়েছে। ঠিক আছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আইসোলেটেড হয়ে যাচ্ছে, মুরগির ফার্মের মতো। আমরা অনেকবার আলোচনা করেছি যে কি হতে যাচ্ছে। আমরা তো একান্ন মুক্ত পরিবারে মানে বড় হয়েছি। চাচা চাচি, চাচা চাচি, এদের সাথে একটা ফ্যামিলি ভুক্ত পরিবার, মানে আমাদের চেনটাই এরকম ছিল। আর আজকের পরিবার কোথায় চলে যাচ্ছে? এখন কিন্তু নেচার পরিবারকে আবার এক জায়গায় করে দিয়েছে। তারা যদি এটাকে পজিটিভলি ইউজ করে, তো এটার একটা আউটপুট আছে। ঠিক আছে, এইভাবে লাইফের প্রত্যেকটা জায়গায় তার এখন কাজ করার সুযোগ আছে, মানুষকে সেই কাজটা করতে হবে। হ্যাঁ, আর যে আতঙ্ক মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ওটা অনেকখানি কিন্তু অলরেডি কমে গেছে। এর জন্য আহমদ ভাই কাজ করেছেন, আমরা কাজ করেছি, যে যে জায়গায় আছেন কিন্তু কাজ করতেছেন। আপনারা আজকে এই উদ্যোগ নিয়েছেন। আসলে সিচুয়েশনকে আমরা দোষ দিলে কোনো লাভ নেই, করোনাকে দোষ দেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা যতদিন থাকে থাকুক। আপনি যদি আপনার ইমিউনিটি, আপনার ভিতরে শক্তিটাকে তৈরি করে ফেলেন, তাহলে এটা আপনার জন্য কোনো ম্যাটার করে না। দেখেন, করোনা কিন্তু এর মতো, এইচআইভির মতো ভাইরাস না যে বডিতে ঢুকলে আপনার একদিন জীবন নিয়ে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আমি এই পর্যন্ত 40-50 জন করোনা রোগীর মানে সার্ভিস দিচ্ছি, তারা নর্মালি ছেড়ে গেছে। ঠিক আছে, এটার যে ভীতি এসছে, সেই ভীতিটা খুব ভয়াবহ। ঠিক আছে, হ্যাঁ ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতি অতীতেও হয়েছে। ঠিক আছে, তো করোনা আমি মনে করি না যে মারাত্মক কিছু, কিন্তু আমরা ইচ্ছে করলে এটা থেকে ওভারকাম করতে পারি। এর জন্য যদি বলেন ওয়ে কি আছে, যে এই যে আমার ভাই কথা বলেন বা আমরা কথা বলি, ঠিক আছে, এটা একটা মোটিভেশন। যদি মানুষ নিজেকে নিজে মোটিভেশন দেয়, ফ্যামিলির চিফ যদি তার ফ্যামিলিকে মোটিভেশন দেয়, ওয়াইফ যদি হাজবেন্ডকে মোটিভেশন দেয়, বাবা মা যদি সন্তানকে মোটিভেশন দেয়, ঠিক আছে, এর পাশে যদি একটু মেডিটেশন করা যায়, একটু যোগা করা যায়, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যায়, ঠিক আছে। জি স্যার, আমরা আপনার সাথে মিলিয়ে বলতে চাই যে আসলে আমাদের সবার আসলে যৌথভাবে চেষ্টা করতে হবে এবং খুব পজিটিভ থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে স্যার। আমি যদি একটা কথা বলবো, শুধু আমি মনে করি যে এই একটা সময় এসছে যে পুরো দেশের এই 20 কোটি মানুষকে মনে করতে হবে যে আমরা একটা পরিবার। জি স্যার,
যেভাবে আমি ফিল করি, কালকে আনোয়ার ভাই যখন কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি ওনার চোখ ছলছল করছে, কারণ এই সাবজেক্টটা উঠলেই ওনার ভেতরে আমাকে বলতে আমার খুব ব্যথা হয় বুকের ভেতরে। এই কারণে এই যে পুরো দেশের মানুষকে একটা পরিবার ভাবা, এই ভাবনার মধ্যে আমরা মানুষকে যদি আনতে পারি, তাহলে মানুষের মধ্যে আসলে সত্যিকারের দেশপ্রেম তৈরি হবে। আসলে মানুষের জন্য মানুষের একটা ফিলিংস তৈরি হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে করোনা এই শিক্ষা দেওয়ার জন্য এসেছে, আমরা এই শিক্ষাটা নিয়ে এগিয়ে যাই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা যদি এবার একটু আলমাসুর রহমান স্যারের কাছে আসি, যে স্যার আমি যেটা প্রথমে বললাম, আমরা সবাই জানি যে পুরো বিশ্বব্যাপী একটা বিশাল সংখ্যক লোক আজ চাকরিহারা, এবং তাদের উপার্জনের অনেকগুলো দিক আছে থেমে গেছে। তো এই দিকটাতে যে একটা মেন্টাল স্ট্রেস তাদের থাকে এবং একটা মানে অভাবের সৃষ্টি হচ্ছে, তো এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আপনি কি উপদেশ দিবেন? হ্যাঁ, এটা ঠিক। আবার শত শত ছাত্ররা ফোন করছে গত 3 মাস 4 মাস ধরে যে আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি, আমি ডিপ্রেস হচ্ছি, স্যার আপনি লাইফে আসেন, আমাদেরকে আরো কথা বলেন, এইসব বলছেন। তা আমি তাদেরকে একটা কথা বলি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের মন খারাপ হয় কেন? আমরা যখন অতীতকে নিয়ে ভাববো তখন আমাদের মন খারাপ হয়, যে এরকম ছিলাম, এরকম ছিলাম, এত ভালো ছিলাম, এটার সাথে এই খারাপ ব্যবহার করেছি, এটা করেছি, এই জিনিসটা পাচ্ছি না। আমরা যখন অতীতকে নিয়ে ভাবি তখন মন খারাপ হয়, আর যখন আমরা ভবিষ্যৎকে নিয়ে ভাবি তখন আমাদের টেনশন হয়, যে ভবিষ্যতে কি হবে, কিভাবে হবে, ভবিষ্যতে কি, যে ভবিষ্যৎ অন্ধকার কিনা, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা ভবিষ্যৎকে নিয়ে ভাবতে শুরু করবো তখন আমার ব্রেনের মধ্যে একটা চাপ তৈরি হবে, টেনশন, মানসিক চাপ, স্ট্রেস। আর যখন আমরা অতীতকে নিয়ে ভাবতে শুরু করি তাহলে আমাদের মন খারাপ হবে। তাহলে আমরা করবোটা কি? কিন্তু আমরা যে চিন্তা করি সারাদিন 70,000, 60, 70, 80,000 যে চিন্তা করি, তো কি চিন্তা করি? আপনি একটু ভাবেন তো এক সময় করে, যে আপনি 1 ঘন্টার মধ্যে কি কি চিন্তা করেছেন। তো আমরা তো চিন্তা ছাড়া থাকতে পারি না, চিন্তা আসবেই, মিনিটে 30+ চিন্তা আমরা করি। কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ চিন্তাটাই হচ্ছে আমাদের নেগেটিভ। হয় আমরা অতীতে যাই, নয় ভবিষ্যতে যাই, আমরা কিন্তু প্রেজেন্টে থাকি না। আপনি যখন, আমরা যারা নামাজ পড়ি, আমরা তো বাংলাদেশে প্রায় 90% মুসলিম, আপনি দেখবেন নামাজের মধ্যে আপনি মনেই করতে পারছেন না এটা 2 রাকাত না 3 রাকাত, আপনি আত্মায় তো পড়েছেন নাকি পড়েননি, কয় রাকাত গেছে। তাহলে এই 5 মিনিটের একটা নামাজ আপনি মনে করতে পারছেন না কেন? মন কোথায় গেছে? আপনার মন কোথায় গেছে? তার মানে আমাদের মন খালি 4 দিন ধরে খালি ভাবছে, কি ভাবছে। এবং আপনি যদি দেখেন অধিকাংশ ভাবা হচ্ছে এমন সব ভাবনা আসছে যে ভাবনা আমাকে মন খারাপ করে দিচ্ছে অথবা আমার টেনশন তৈরি করছে, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, আমি তখন তো আমি অসুস্থ হয়ে তো একেবারে ফিজিক্যালি মেন্টালি সবই যাবে। তাহলে আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে যে তাহলে প্রথম প্রশ্ন আসবে, যে যেমন আমাকে অনেকে কোশ্চেন করে যে আমি সারাদিন খালি খারাপ চিন্তা আসে, নেগেটিভ থট আমার মধ্যে এসে যাচ্ছে। তো আমাদের চিন্তা আসে কোথা থেকে, কিসের উপর ভিত্তি করে? ধরেন একটা কম্পিউটারে, একটা সফটওয়্যারে আপনি যেই প্রোগ্রাম ইনফরমেশন দেবেন সেখান থেকে সেই ইনফরমেশনটা আউটপুট হবে না? মানে যে ইনপুট যা দেবেন আউটপুট তো তাই হবে, এটা তো খুব স্বাভাবিক। তা আমরা ছোটবেলা থেকে যেই চিন্তা চেতনায় বেড়ে উঠেছি, যেই ভাবনায় বেড়ে উঠেছি, যেই বিলিফ সিস্টেম আমাদের ব্রেনের মধ্যে রেকর্ডেড আছে, এবং আমাদের এক্সপিরিয়েন্স গুলো যেভাবে ব্রেনে রেকর্ডেড আছে, এবং বর্তমান সিচুয়েশনে যে ইনফরমেশন গুলো আমার ব্রেনে ঢুকছে, আমার ভাবনা কিন্তু সেখান থেকেই আসছে। আমি নেগেটিভ ভাবছি কেন? কারণ আমার ব্রেনের মধ্যে যত সব ইনফরমেশন গেছে তার অধিকাংশ নেগেটিভ গেছে, ফলে আউটপুট নেগেটিভই হচ্ছে। আমি ছোটবেলায় যদি পজিটিভ চিন্তায় বেড়ে উঠতাম, এবং আমি যদি আমার বিলিফ সিস্টেমগুলো যদি পজিটিভ হতো, আমার এক্সপিরিয়েন্সগুলো যদি পজিটিভ হতো, আমি ইনফরমেশনগুলো যদি পজিটিভ পেতাম, তাহলে আমার মাথা থেকে নেগেটিভ চিন্তা আসতোই না, পজিটিভ চিন্তাই আসতো। তাহলে এখন ওই যে একটা কথা আছে না, খুব জরুরি কথা, থট উই ক্রিয়েট,
ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। আমার অ্যাকশন বা আমার কাজ বা আমার অ্যাটিটিউড বা আমার এক্সপ্রেশন কেমন হবে, এটা নির্ভর করবে আমার ফিলিংসের উপর। আমি কেমন বোধ করছি, আমার বোধ, আমি কি ফিল করছি তার উপরে আমার অ্যাকশনটা হবে। আমি যদি খারাপ বোধ করি তাহলে আমার অ্যাকশনটা খারাপ হবে, আমি যদি ভালো বোধ করি আমার অ্যাকশনটা ভালো হবে। আমি মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করি কেন, ওয়াইফের সাথে, বাচ্চার সাথে, প্রতিবেশীর সাথে, লোকদের সাথে কেন? কারণ আমার ফিলিংসটাই তো খারাপ। আমার অনেক সময় বলে না যে স্যারের মনটা দেখো তো কেমন, স্যারের মন যদি ভালো থাকে তাহলে যাবো, তাহলে আমার কাজটা হবে। বা বসের মনটা দেখো তো কেমন, আজকে কি বসের মনটা ভালো, তাহলে আমি যাবো। কারণ আমি জানি যে ওনার মন মেজাজ ঠিক থাকলে ওনার ব্যবহারটা ঠিক হবে, কিন্তু মেজাজ ঠিক থাকলে ভালো কাজটাও আজকে এত হবে না। তাহলে আমাদের ফিলিংস গুলো খারাপ হচ্ছে কেন? কারণ আমাদের থটটাই খারাপ। আমরা যেরকম থট ক্রিয়েট করব ওরকম ফিলিংস হবে, ওরকমই আমার অ্যাকশন হবে, ভাবনা হবে, বা আমার কাজ কারবারগুলো হবে। তো এই পারিবারিক দ্বন্দ্ব, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, সবকিছু আমাকে বিধ্বস্ত করছে কেন? আমি ফিলিংস ভালো বোধ করছি না। ভালো বোধ করছি না কেন? কারণ আমি ভালো চিন্তা করতে পারছি না। ভালো চিন্তা করতে পারছি না কেন? কারণ আমার সমস্ত অতীতের এক্সপেরিয়েন্স গুলো, আমার বিলিফ সিস্টেম গুলো নেগেটিভ ছিল। আমি সারাদিন টেলিভিশন খুললে, টিভি খুঁজলে, ফেসবুকে দেখলে কত লোক মারা গেছে, কত লোক আক্রান্ত হয়েছে, মানুষের চাকরি যাচ্ছে, মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, মানুষের বেকার হয়ে যাচ্ছে, মানুষ এটা করেছে, মানুষ রাস্তায় পড়ে আছে, হ্যান করছে, ত্যান করছে, আর তখন আমাকে আরো বেশি বিধ্বস্ত করছে। তাহলে এখন উপায় কি? উপায় একেবারে এই মুহূর্তে, মানে করোনা কালে কি উপায় হচ্ছে যে আমাকে এখন মানে তিনটে জিনিস করতে হবে অন্তত। কারণ পরিস্থিতি তো ওভারকাম হয়। আল্লাহ তাআলা বলেন যে ভালো সময়ের পর খারাপ সময় আসে, খারাপ সময়ের পর ভালো সময় আসে। এই খারাপ সময়ের পর ভালো সময় আসবে। খুব বেশি হলে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হয়তো অক্টোবর, এই তো আর 2 মাস, অক্টোবর নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো জায়গায় চলে আসতে পারবো। আমাদের পিক আওয়ারটা আমরা আশা করছি আমরা ক্রস করে নিচের দিকে আসছি। যেমন সেদিন বাংলাদেশের প্রখ্যাত আমার বন্ধু, আমার ক্লাসমেট প্রফেসর মাহবুব, ব্র্যাকের মাইক্রোবায়োলজিস্ট, এবং আপনি জানেন যে গণস্বাস্থ্যের যিনি প্রধান বিজ্ঞানী, উনি কি বললেন? উনি বলেছেন একটা দারুণ কথা, যে উনি বলছেন আমার বিশ্বাস 3 থেকে 4 কোটি মানুষ অলরেডি করোনা আক্রান্ত হয়ে তারা ভালো হয়ে গেছে। তার মানে অ্যান্টিবডি পজিটিভ হয়েছে। তার মানে তাদের করোনা হয়েছে, তারা বুঝুক বা না বুঝুক। হয়তো 2-1 দিন জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, সর্দি ছিল, গলা ব্যথা ছিল, তারপরে 2 দিন পর বা 3 দিন পর ভালো হয়ে গেছে। এই যে ফারুক ভাই বললেন না যে 90% মানুষ তো এমনি ভালো হয়ে যায়, 80% লোক মানুষ ঘরেই ভালো হয়ে যায়, আর হয়তো 10% মানুষকে হাসপাতালে যেতে হয় আর তার চিকিৎসা নিতে হয়, আর হয়তো 5% বা 7% মানুষকে তো নিবিড় পরিচর্যায় রাখতে হয়। তার মধ্যে মৃত্যুর হার কত? 2%। তার মানে কিন্তু আমরা তো এই পজিটিভ নিউজ গুলো শুনছি না। আমরা যদি শুনতে পারতাম শুরু থেকে যে মাত্র 2% বা 3% মানুষ মারা যেতে পারে, তো 2% 3% মানুষ তো রোড অ্যাক্সিডেন্টে তো তার চেয়ে বেশি লোক মারা যায়, হার্ট অ্যাটাকে তো তার চেয়ে বেশি মারা যায়, ক্যান্সারে তো তার চেয়ে বেশি মারা যায়, কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন কত দুর্ঘটনায়। তাহলে এটা তো 2% বা 3%, এটা এমন কিছু ব্যাপার না। কিন্তু আমরা ভয় পেয়ে গেছি বেশি। প্রচারটা এমন ভাবে এসছে, প্রচারটা এত এসছে যেভাবে, যা ভয়ঙ্কর। আমরা করোনা হলে তার কাছে যাওয়া যাবে না। আপনি প্রথম দিকে দেখেছেন মার্চের এপ্রিলে যে কোনো গ্রামে কোনো জেলায় কবর দিয়ে দিচ্ছে না, মানে তারা এত আতঙ্কগ্রস্ত যে করোনা হলে বোধহয় শেষ হয়ে যাবো। আর এখন আপনি দেখেন বা মার করোনা হয়েছে কিন্তু সন্তান তার মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, হাজবেন্ড তার পাশে বসে আছে, হ্যাঁ, কিন্তু পরিবারের সবাই হয়ে গেছে, সবাই ভালো হয়ে গেছে। কিন্তু আমরা আতঙ্ক হয়েছি, সর্বনাশ হয়ে যাবে, কারো হলে সর্বনাশ হয়ে যাবে, তার ধারে কাছে আসা যাবে না, তাকে একেবারে ঘরের মধ্যে কেউ ওই বাড়ি থেকে সবাই চলে যাও, ওনাকে শুধু বাসার মধ্যে একা রাখো। মানে আমরা এমন ভয় পেয়ে গেছি যে মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয়, ভীতি। অথচ আমরা কিন্তু পরবর্তীকালে দেখলাম যে, যেমন আমি এক্সাম্পল বলি, আমরা তো 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে আমার 5 ভাই নিউ ইয়র্কে থাকে। আপনি বুঝতে পারছেন নিউ ইয়র্কের অবস্থা কত খারাপ। তো 5 ভাইয়ের যে নিউ ইয়র্কে থাকে তার মধ্যে 3
3 পরিবার মানে 11 সদস্য, এই 3 পরিবারের কিন্তু করোনা হয়েছে, তারা জানতেনই না। কিন্তু পরবর্তীকালে 2-3 মাস পরে যখন তারা অ্যান্টিবডি চেক করতে গেছে, তখন দেখা গেছে সবাই অ্যান্টিবডি পজিটিভ। তার মানে ডাক্তার বলছেন যে আপনাদের সবারই করোনা হয়ে গেছে, আপনারা কি টের পাননি? বলে হ্যাঁ, আমাদের 2 দিন জ্বর ছিল, কারণ বলে আমার 7 দিন জ্বর ছিল, কারণ বলে গরম হতে ছিল। আপনি দেখেন আমার প্রতিবেশী, আমি যেখানে আছি সিদ্ধেশ্বরীতে, আমি দেখতে পাচ্ছি প্রতিবেশী কাশছে, আর তার একটু পাশের ফ্ল্যাটের একজন জোরে জোরে কাশতেছে, হাঁচি দিচ্ছে। তার মানে কি? সত্যি কথা বলতে কি, সরকার যদিও বলছে আপনারা করোনা টেস্ট করেন, কিন্তু 90% কি যাচ্ছে টেস্ট করতে? দেখছে যে, কারণ আমরা প্রথম দিকে দেখেছি কি জানুয়ারি, মার্চের, এপ্রিলে, যে সেই রেখে মানুষ লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে, দুপুরবেলা বলছে যে আর হবে না। মানুষ এইসব নেগেটিভ নিউজ দেখেছে যে করোনা টেস্ট করতে যাওয়া মানে 5 থেকে 6 ঘন্টা, তাও প্রচন্ড কষ্ট, রাস্তা বান্ধে বসে থাকতে হবে, তাও টেস্ট করা যাবে না। তো এখন তো কেউ টেস্ট করতেই যাচ্ছে না। আপনি ভেবে দেখেন যে নিউ ইয়র্কে সম্ভবত, আমি যতদূর আমার মনে আছে, প্রায় 2 লক্ষ টেস্ট হয় প্রতিদিন, 2 লক্ষর বেশি। তা আমরা কি প্রতিদিন 50,000 টেস্ট করি বা 1 লাখ টেস্ট করি? 1 লাখ টেস্ট করি কিনা? তাহলে আমাদের যত মানুষ টেস্ট করে 10,000 বা 12,000, করোনা পজিটিভ কত? 20%। তার মানে কি, ধরেন 1 লক্ষ মানুষ যদি টেস্ট করতো, তাহলে 20,000 পজিটিভ হতো, তাই তো? আর যদি 2 লাখ টেস্ট করতো, 40,000 বা 50,000। এখন টেস্ট করুক বা না করুক, আমাদেরকে মেনে নিতেই হবে যে আমাদের ঢাকা শহরে মানুষ যেভাবে চলছে, যেভাবে ভিজছে, যেভাবে ঘুরছে, কেউ মাস্ক ব্যবহার করছে, কেউ করছে না। আপনি দোকানে দেখবেন, দোকানের বাচ্চা বাচ্চা ছেলেরা মাস্ক ব্যবহারই করছে না। আপনি গ্যারেজে গিয়ে দেখেন, গ্যারেজের ছেলেরা লাফাচ্ছে, ঘুরছে, মাস্ক ব্যবহার করছে না। তো তাদের আমরা এত ভয় পেয়ে যাচ্ছি কেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 আমাদের যারা ডায়াবেটিক্স আছে, হাই প্রেশার আছে, হৃদরোগ আছে, কিডনি পেশেন্ট আছে, তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ তারা আক্রান্ত হলে ব্যাপারটা জটিল হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে, যে ব্যাপারটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন আমাদের বলা হচ্ছে না, 3টে জিনিস করতেই হবে। এক হচ্ছে বাইরে গেলে মাস্ক লাগাতে হবে, 2 ডিস্টেন্স মেনটেন করতে হবে। যে দোকানে আপনি যাবেন, যদি দেখেন ওখানে 4-5 জন 6 জন লোক আছে, আপনি ঢুকবেন না, ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবং আপনাকে কি করতে হবে, যেখানে সেখানে টাচ করা যাবে না, স্পর্শ করা যাবে না। এবং যদি আপনি করেন বাধ্য হয়ে, তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি হাতটা ওয়াশ আউট করে নেবেন। বাসায় আসলে কাপড় চোপড়গুলো বদলে ফেলতে হবে, গোসল করে নিতে হবে। এই নিয়মগুলো মানতে হবে, মেনে আপনি স্বাভাবিক জীবন আপনাকে চালু করতে হবে। তবে এই যে আজকে যে আলোচনাটা করছেন মানসিক স্বাস্থ্য, আপনার শরীর যদি ঠিক থাকে, মানে ফিজিক্যালি যদি ফিট থাকেন, মেন্টালি যদি ফিট থাকেন, তাহলে করোনা কিন্তু আপনাকে কাবু করতে পারবে না, আপনি করোনাকে কাবু করবেন। কারণ এটা তো একটা, আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা, আমরা বলি না যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা কি বলি, ওষুধ খেলে 7 দিন, আর ওষুধ না খেলে কি 1 সপ্তাহে ভালো হবেন, তাই না? আমরা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কি বলি, এই যে ডাক্তার ফারুক ভাই কি বলেন, ওষুধ খেলে কয়দিনে সারবে? 7 দিনে। আর ওষুধ না খেলে কয়দিনে সারবে? 1 সপ্তাহ। করোনা বলা যেতে পারে, এটাকে অন্যভাবে নেবেন না, ওষুধ খেলে 14 দিন, ওষুধ না খেলে 2 সপ্তাহ সেরে যাবে। স্যার, আমরাও আপনার যদি কথাটা সামারি টানি, তাহলে আমাদের বলতে হবে যে আমরা পজিটিভিটিটাকে ধরে রাখতে হবে। আমি একটু শেষ করি, ফারানা, আমি একটু শেষ করি, এই যাতে আরেকটু লাগবে। তাহলে কিন্তু তারপরে আপনাকে কিছু ডাক্তার, চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনার যখন গলা ব্যথা হবে, ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানি পড়বে, কাশি হবে, গলা ব্যথা করবে, অথবা আপনি স্বাদ পাচ্ছেন না, এরকম যদি ব্যাপার স্যাপার হয়, আপনি অবশ্যই ওই সরকারি যে নাম্বারগুলো আছে যোগাযোগ করবেন, অথবা আপনার যে পরিচিত ডাক্তাররা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং তারা যেভাবে যা বলবে, সিস্টেমেটিক চিকিৎসা, মাথা ব্যথার জন্য মাথা ব্যথার ওষুধ, গলা ব্যথার জন্য গড়গড়া করতে হবে, কি করতে হবে না করতে হবে, ওগুলো আপনাকে মানতেই হবে। ডাক্তার যদি অ্যাজথ্রোমাইসিন দেয়, আপনাকে অ্যাজথ্রোমাইসিন খেতে হবে। আচ্ছা, তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যেটার উপর আমরা কাজ করি, সেটা হচ্ছে কি করতে হবে। যেমন আমি আলমাসুর রহমান, এখন তো রাত কটা বাজে, এখন বাজে প্রায় 9:30 না? আমি কিন্তু 4:30 থেকে 5:15 পর্যন্ত ছাদে ব্যায়াম করেছি প্রত্যেক দিন, সপ্তাহে 6 দিন অন্তত। আমি যে ফ্ল্যাটে থাকি তার 10 তলার উপরে যে ছাদ আছে, সেখানে রোদ্রের মধ্যে আমি প্রতিদিন 40 থেকে 50 মিনিট ব্যায়াম করি। তার মধ্যে কিছু থাকে যোগা, কিছু থাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফুসফুসের এক্সারসাইজ,
তাহলে আমি মার্চ মাস থেকে যে এই ছাদের মধ্যে ব্যায়ামটা করছি, কেন করছি? ব্যায়াম করতে কি ভালো লাগে? ব্যায়াম করতে কি মজা লাগে? না, মজা লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে যে আমরা পার্কের মধ্যে বেড়াতে যাই, ব্যায়াম করতে জিমে যাই, জিমে যেতে কি মজা লাগে? মনে রাখবেন, উপরে ওঠা কঠিন, নিচে নামা সহজ। রেগে যাওয়া সহজ, রাগ না করা কঠিন। চরিত্র ঠিক রাখা কঠিন, চরিত্র ছেড়ে দেওয়া সহজ, মানে ভালো কাজ করা কঠিন। তাহলে আমাকে এক্সারসাইজ করতে হবে। এই যে 20 বছর থেকে 25 বছর থেকে আমাদের ফারুক ভাই বলেছেন আধা ঘন্টা করে মেডিটেশন করেন, কেউ তো 10 মিনিটও মেডিটেশন করে না। তা আপনি সারাদিন ধরে বাসায় বসে আছেন, আপনি 10 মিনিট মেডিটেশন করবেন না কেন? মনটাকে স্থির করবেন না কেন? আচ্ছা, মন আপনাকে চালাবে না আপনি মনকে চালাবেন? আমাদের টেনশন, অ্যাংজাইটি সবকিছুর পিছনে দায়ী কি? মন তো। মন আপনাকে নিয়ে যাচ্ছে খারাপ দিকে, তার মানে মন আপনাকে চালাচ্ছে। তো মন আপনাকে চালাবে না আপনি মনকে চালাবেন? এই পারা না, বলেন। মন আপনাকে চালাবে না আপনি মনকে চালাবেন? আমাদের মনকে চালাতে হবে। আপনাকে যদি মনকে চালাতে হয় তাহলে কি করতে হবে? ওই যে ফারুক ভাইয়ের কথা শুনতে হবে, যে আমাকে মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে, যে মন আমাকে চালাবে না আমি মনকে চালাবো, রাইট? না, এই জন্য মেডিটেশন করতে হবে। ওকে ওকে, এখন আমি আমার কথাটা তাড়াতাড়ি শেষ করি। সেটা হচ্ছে যে আপনাকে এই মুহূর্তে ঘরে আছেন, লকডাউনে আছেন, বা বাইরে যাচ্ছেন না, ছাত্রছাত্রীরা কেউ বাইরে যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছে না, তারা কি করবে? অবশ্যই এক্সারসাইজ করতে হবে। ছাদের মধ্যে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, মানে হবেই, মাস্ট। রোদের মধ্যে ব্যায়াম করতে, ভিটামিন ডি লাগবে, ইমিউন সিস্টেম বাড়াতে হবে, ব্যায়াম করতে হবে, উঠবাস করতে হবে 100 বার, বুক ডাউন করতে হবে 25 থেকে 30 বার, তারপরে শ্বাসের ব্যায়ামগুলো কিছু করতে হবে। আচ্ছা, এগুলো করতে হবে। নাম্বার 2, তাকে ওই খাওয়া দাওয়া, খুব দামি খাওয়া তো এখন খাওয়া যাবে না, আমরা বুঝতেই পারছি ফিনান্সিয়াল অবস্থা সবার খুব খারাপ, কিন্তু পরিকল্পিত খাদ্য খেতে হবে। শাকসবজি, ফলমূল, লেবুর শরবত, আমি নিজে প্রায় 3 থেকে 4 বার লেবুর শরবত তরতর করে খাই। তারপরে যতটুকু পাওয়া যায় আমরা মানে ফলমূল যতটুকু পাওয়া যায় দেশি ফলমূল খাচ্ছি, এক্সারসাইজ করছি। এটা হচ্ছে ফিজিক্যাল। ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন জাতীয় খাদ্যগুলো যাতে আমাদের শরীরের মধ্যে ঢোকে এই ব্যাপারে দেখতে হবে। প্রোটিন জাতীয় খাওয়া যত করা যায় করতে হবে। আর মনটাকে ভালো করার জন্য টেলিভিশন দেখা যাবে না, সারাদিন টেলিভিশন দেখা যাবে না, ফেসবুকে থাকা যাবে না, কারণ ফেসবুকে বাংলাদেশের 80 থেকে 90% নিউজ খালি নেগেটিভ দেয়, ইনফরমেশন নেগেটিভ আসে। সুতরাং ফেসবুকে বেশি থাকা যাবে না, টেলিভিশনের খবর বেশি শোনা যাবে না। ওই সরকার যে নিউজটা দেয় 2:30টার সময় কোথায় কি পরিস্থিতি হচ্ছে সেই নিউজটা আমরা জানবো, এবং সারাদিনে সকালে দুপুরে রাতে হয়তো নিউজটা শুনলাম। তারপরে আমরা কি করব? পজিটিভ বই পড়বো, ভালো ভালো বই পড়বো, মোটিভেশন, আমরা মহামানবদের জীবনী পড়বো, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বই পড়ার সাথে সাথে আমরা গল্পের বই পড়বো, আমরা মোটিভেশনাল বই পড়বো, আমরা ইউটিউবে ভালো ভালো সফল মানুষদের জীবনীগুলো পড়াশোনা করবো, তাদের লেকচারগুলো করবো, বাবা মার সাথে গল্প করবো, বাচ্চাদের সাথে সময় কাটাবো। এই ব্যাপারগুলো করতে হবে, এই ব্যাপারগুলো করতে হবে। তার মানে মেন্টালি আমাকে হাসি খুশি থাকতে হবে, সুন্দর সময় কাটাতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, আর দরকার ভালো ছবি দেখবো ইউটিউবে, কিন্তু নেগেটিভ নিউজ দেখবো না, নেগেটিভ কথা শুনবো না। এক্সারসাইজ করতে হবে, যতটুকু ভালো খাওয়া যায় পুষ্টিযুক্ত খাদ্য সেটা খেতে হবে। আপাতত এতটুকু প্রেজেন্টে থাকতে হবে। তার মানে আজকের দিনটা, সকালে ঘুম থেকে উঠেছি এবং রাত্রে ঘুমাবো, এই সময়টাকে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই দিনটা মানে পাওয়ার অফ প্রেজেন্ট মোমেন্ট। আজকের দিনটা আমি হাসি খুশি থাকবো, আজকের দিনটা সুস্থ থাকবো। আজকের দিনটা কালকে মানে কি? কালকে মানে তো কালকে যখন আসবে ওটা তো আজকেই হবে, কালকে তো কোনোদিন আসে না। কালকে যখন আসবে তখন কি হবে? আজকে হিসাবে আসবে। তাহলে প্রত্যেকটা দিন যদি আমরা পজিটিভ করতে পারি, প্রত্যেকটা দিন যদি আমি হ্যাপি করতে পারি, তাহলে জীবনটাই তো হ্যাপি হবে। পরিস্থিতি তো একসময় কেটে যাবে ইনশাআল্লাহ, কিন্তু ওই কেটে যাওয়া আজ অব্দি আমাকে মেন্টালি এন্ড ফিজিক্যালি ফিট থাকতে হবে। থ্যাংক ইউ ফারহানা। ধন্যবাদ স্যার। আমাদের অনেক দর্শকই আসলে আপনাদের এই কথাগুলোর মাধ্যমে, বিশেষ করে স্যার যে কথাগুলো এখন বললেন তার মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখার সুযোগ পায়। আর আবুল কালাম ফারুক স্যার আমাদের সাথে আসলে খুবই অল্প সময় নিয়ে যুক্ত হয়েছেন ওনার ব্যস্ততার জন্য। তাই আমি স্যারের কাছে একটা প্রশ্নের উত্তর একটু সংক্ষেপে নিয়ে নিই। স্যার, আপনার কাছে কি মনে হয় যে আমাদের ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্সের জন্য মেডিটেশন কতটা কার্যকর, আর এটার ভূমিকা আমাদের মেন্টাল হেলথে কতটা কার্যকরী ভূমিকা পালন করে? স্যার যদি একটু বলতেন। থ্যাংক ইউ ফারহানা। আমি স্টুডেন্টদের উদ্দেশ্য বলবো
যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্য বলবো, দেখুন মানুষের দুটো ব্রেন আছে, লেফট পার্ট এবং রাইট পার্ট, আর মানুষের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড আছে। আমরা যত লজিক্যাল থিঙ্কিং করি এটা করি আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে, আর যত ইমোশনাল থিঙ্কিং করি এটা করি আমরা সাবকনসিয়াস মাইন্ড দিয়ে। আমাদের লাইফটাকে যদি ব্যালেন্স করতে হয় আমাদের দুটোকে সমানতালে ব্যবহার করা শিখতে হবে। আসলে মেডিটেশন কি জিনিস? বলে মেডিটেশন কোনো কঠিন জিনিস না। অনেকে মেডিটেশন সম্পর্কে ধারণা এরকম মানে যে ধ্যানমগ্ন থাকা, না, ধ্যানমগ্ন থাকা না। ওই যে আলমাজ ভাই যে কথা বললেন যে আপনাকে প্রতিটি মুহূর্তে প্রেজেন্টে থাকতে হবে, এই মুহূর্তে আপনি কিরকম ফিল করছেন, ঠিক আছে? আপনি যদি এই মুহূর্ত সম্পর্কে আপনি সচেতন থাকেন, আপনি অ্যাওয়ারনেস এর সাথে থাকেন, দিস ইজ কল মেডিটেশন। আর সেই অ্যাওয়ারনেস যদি পজিটিভ হয় তাহলে আপনি মেডিটেশন করছেন। মেডিটেশন মানে অ্যাওয়ারনেস এর সাথে থাকা, প্রেজেন্টে থাকা, ঠিক আছে? তো আমি বলবো যে একটা কাজ স্টুডেন্টদেরকে বলবো, আমি অনেক স্টুডেন্টকে শেয়ার করেছি এই বিষয়টা, অনেক চাকরিজীবীকে, অনেক বিজনেসম্যানকে শেয়ার করেছি যে কিভাবে আপনি ডিসিশন মেক করবেন লাইফে, ব্যালেন্স করবেন কিভাবে লাইফে। যেরকম একটা বাচ্চা ইউটিউবে কিছু দেখছে বা কিছু একটা গেমস খেলতেছে টাইম স্পেন্ডের জন্য, তো তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কেন করছো? বলে আমার এটা করতে ভালো লাগে। আপনি তো করতে বলেন যেটা ভালো লাগে ওটা মন দিয়ে করো। হ্যাঁ, আমি বলি যেটা ভালো লাগে ওটা মন দিয়ে করো। তো যেটা ভালো লাগে ওটা যে তুমি মন দিয়ে করবা, ওটার বেনিফিট কি? তো বেনিফিট তো সে বলতে পারে না, কারণ বেনিফিট তো নাই। তুমি 2 ঘন্টা গেমস খেলতে, সেটার বেনিফিট কি? আপনি আপনার বাচ্চাকে শিখান যে লাইফে ভালো লাগতে হবে, বেনিফিটও লাগবে। বেনিফিট কি? সে যদি ওই কাজটাকে বেনিফিটের উদ্দেশ্যে করে, যে ভালো লাগবে, বেনিফিটও চাই, যে আলমাজ ভাই বলেন বই পড়ার কথা, হ্যাঁ, তো বই একটা পড়লে বেনিফিট আছে যে এখান থেকে কিছু শেখা যাচ্ছে। ইউটিউবে যদি এডুকেশনাল কিছু দেখা হয় তাহলে কিছু শেখা যাচ্ছে, আর ওটাকে যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে ওর থেকে বেনিফিট আসবে। তা আমরা হিউম্যান বিং, তারাই জীবনে সব থেকে বেশি সাকসেস যারা ব্রেনকে একসাথে ব্যালেন্স করতে ব্যবহার করেছেন, অর্থাৎ যাদের যে সেই কাজটা তারা চয়েস করেছেন, সেই ডিসিশনটা তারা মেক করেছেন যেটা করলে ভালো লাগে, বেনিফিটও আছে। ওকে, মানে কাজ আপনি করবেন সেটা ভালো লাগতে হবে, আপনার ভালো লাগে না কাজ আপনার করা উচিত না, আর বেনিফিট নেই ওই কাজও আপনি করেন না, দুটোকে ব্যালেন্স করেন। ভালো লাগতে হবে, বেনিফিটও থাকতে হবে, ঠিক আছে? আর এইভাবে লাইফটাকে ব্যালেন্স করতে হবে। আপনি যদি এখনকার সিচুয়েশনকে নিয়ে না ভেবে আপনি কি পারেন, একটা মানুষ অনেক কাজ পারে, ঠিক আছে? একটা মানুষ অনেক ধরনের কাজ পারে, আসলে সে জানে না সে কি পারে, সে নিজেকে কখনো আবিষ্কারই করে না, এই জন্য সে জানে না সে কি পারে। এই জায়গাতে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। সে যখন একাগ্রতার সাথে প্রেজেন্টে বসবাস করবে, যেটা আলমাজ ভাই বললেন, তখন তার ব্রেন খুলবে যে আমি এই জায়গায় কি করতে পারি। যখন সে ভালো লাগার বেনিফিটকে এক জায়গায় আনবে, সে রাস্তা খুঁজে পাবে। কোথাও লাইফ এন্ড না, প্রতি মুহূর্তে লাইফ শুরু হচ্ছে। লাইফ এন্ড সবার হবে, এক সময় হবে, কেউ বন্ধ করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে আমরা কর্মজীবনে আমরা ব্যালেন্স করতে পারি লাইফে। যদি প্রত্যেকটা স্টুডেন্ট তার এডুকেশনের সাথে ভালো লাগার বেনিফিট দুটোকে যদি একসাথে কাজে লাগায়, অর্থাৎ ইমোশনাল ব্রেন আর লজিক্যাল ব্রেনকে যদি একসাথে ব্যালেন্স করে, সে বেনিফিট পাবে। একটা মানুষ যখন জব করতেছে, অনেক এরকম চাকরিজীবী আছে, দেখেন সরকারি চাকরিজীবীরা ম্যাক্সিমাম ওনাদের দেখি যে ওনারা কাজ কম করেন, বেতন বেশি নেন, আবার 50-এর পর অসুস্থ হয়ে যান, আলমাদের সাথে যোগাযোগ করেন, ওদের কাছে আসুন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। কেন? কারণ হোল লাইফ টাকার জন্য দৌড়াইছেন, ভালো লাগার পেছনে যান। দুটো একসাথে থাকতে হবে। আপনি দুটো ব্রেন নিয়ে আছেন, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা কাজের মধ্যে, হ্যাঁ এটা করলে বেনিফিট, হ্যাঁ বেনিফিট শুধু একার নয়, আমার পরিবারের বেনিফিট আসতে হবে, সমাজের কোন একটা বেনিফিট আসতে হবে, আমার এক বন্ধুর বেনিফিট আসতে হবে, একজনের বেনিফিট আসতে হবে। আবার শুধু নিজের বেনিফিট নিয়ে চিন্তা করলে ওটা আবার ঠিক না, ঠিক আছে? বেনিফিট অন্তত দুইজনের আসতে হবে। তা আমি একটা কাজ করব, আমি একটা বই পড়বো, ওই বইয়ের পেছনে যদি বেনিফিট দেখি
তখন আগ্রহ বাড়বে, ভালো লাগা বাড়বে। ঠিক আছে, দুটোকে একসাথে কাজে লাগাতে হবে। আমি বলবো প্রত্যেক স্টুডেন্টকে এই মেসেজ আজকে দেবো এই আপনাদের মাধ্যমে, কারণ আপনাদের বইয়ের ব্যাপার নিয়ে কাজ করতেছেন, এটা একটা চমৎকার কাজ। এই জিনিসটা হারিয়ে গেছে। হ্যাঁ, আমার বাসায় কমপক্ষে কয়েক হাজার বই আছে। হ্যাঁ, কারণ কি জানেন, আমি চাই সবাই বই পড়ুক। আর আমার বই এখান থেকে চুরি করে নিয়ে গেলে আমি খুব খুশি হই। আমার স্টুডেন্টরা আসেন বাসায়, চুরি করে নিয়ে যায়, আমি দেখি, ইগনোর করি যে পড়ুক। ঠিক আছে, তো এটাই হলো আমার মেসেজ আজকে, যে আপনারা বেনিফিটকে সামনে রাখবেন আর ভালো লাগাকে সামনে রাখবেন, রেখে আপনি লাইফটাকে এনজয় করবেন প্রতিটি মুহূর্তে। আরো দু একটা কথা বলতে চাই, দু একটা সায়েন্স আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আর 2-3 মিনিট কথা বলবো, প্লিজ। না, জি স্যার। দেখুন, আমরা আজকে এই সময় যেগুলো আলমাস ভাই করছেন, ওটা একটা চমৎকার জিনিস। এই বয়সে তিনি 1 ঘন্টা এক্সারসাইজ করছেন। এক্সারসাইজের একটা সায়েন্স আমি বলে দিই। আমরা যখন স্ট্রেস করি, আমাদের ব্রেন থেকে অনেক কেমিক্যাল, হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না। যখন আমরা এক্সারসাইজ করি, যোগা করি, মেডিটেশন করি, তখন ওগুলো রিলিজ হয়ে যায়। ওগুলোর কারণে কিন্তু আমাদের টেনশন হয়। ঠিক আছে, আরেকটা জিনিস হলো যে আমি প্রত্যেককে মেসেজ দেবো এটা, যে রাত্রে লেট নাইট ঘুমাবেন না। সঠিক সময়ে ঘুমানোটা খুব জরুরি। হ্যাঁ, আপনি 11টার মধ্যে ঘুমাবেন আর সকালবেলা উঠবেন, সকালে রৌদ্র গায়ে লাগাবেন। ঠিক আছে, আর সারাদিন নিজেকে চাঙ্গা রাখবেন। ওকে, আপনারা পজিটিভ একটা প্ল্যান করবেন, পজিটিভ কাজ নিয়ে এগোবেন। দেখবেন আপনি যখন করার ইচ্ছে নিয়ে সামনে এগোবেন না, রাস্তা আপনি আপনি তৈরি হতে থাকবে, আপনি আপনি তৈরি হতে থাকবে। আমাদের জীবনে তাই হয়েছে। ওকে, জি স্যার। আমি শুধু সুস্থ চাইবো না, আপনাদেরকে অ্যাক্টিভ চাইবো, যে আপনারা অ্যাক্টিভ হন সুস্থতার সাথে সাথে। আপনার কাছে শেষ মুহূর্তে একটা প্রশ্নের উত্তর সংক্ষেপে নিয়ে নিই। সেটা হচ্ছে, আমাদের অনেকের দেখা যাচ্ছে ছোটবেলা থেকে, ছোট বয়স থেকে ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো ওইটা নিয়ন্ত্রণের জন্য আপনি কি বলবেন? দেখা যাচ্ছে এখন ছোট থেকে শুরু করে বড়দেরও হচ্ছে, তো ওই সকল মানুষদের জন্য আপনি কি বলবেন, একটু সংক্ষেপে যদি বলতেন। এই যে হাই প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আলমাস ভাই একমত হবেন, এটা ব্যাড হ্যাবিট, নাথিং এলস। এটা কোনো রোগ না তো, এটা ব্যাড হ্যাবিট। ডায়াবেটিস রোগী যদি তার খাবারটাকে রুটিন করতে পারে, ঠিক আছে, সেরকম রুটিন করবেন। বলবো খাবারের মধ্যে শর্করা, মানে সুগার আছে যেগুলোর মধ্যে, শর্করা যেগুলো আছে, কার্বোহাইড্রেট, সেই খাবারগুলোকে ওনার চিনতে হবে। যেহেতু না ডায়াবেটিস, এটাকে কমাতে হবে। আর সুগারটাকে ইউটিলাইজ করতে হবে যতটুকু তিনি নেবেন। সুগার, ফ্যাট আর প্রোটিন, এটাকে ব্যালেন্স করতে হবে। সাথে আঁশ জাতীয় খাবার ওনাকে খেতে হবে। ঠিক আছে, আমি যদি বলি একটা ডায়াবেটিস রোগী যদি ডেইলি সকাল বলে, যে আপনারা বলেন 1 ঘন্টা ব্যায়াম করবে, হাঁটবে, আর তারপর যদি সে সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে 1 পিস পাতলা রুটি খান, 1 বাটি সবজি, এক বাটি সালাদ আর একটা সেদ্ধ ডিম, এটা একটা ব্যালেন্স ডায়েট। আর সেই মানুষটা যদি 3 ঘন্টার ব্রেক দিয়ে আবার সামান্য ফল খান, আবার 3 ঘন্টার ব্রেক দিয়ে দুপুরে লাঞ্চ করেন, ঠিক আছে, ডায়াবেটিস রোগীদের ম্যাক্সিমাম দেখবেন ওরা একটু পর পর এটা খায়, একটু পর পর এটা খায়, খায় অল্প অল্প, কিন্তু সুগারটাকে নামতে দেয় না, বডিটাকে কাজ করতে দেয় না, ওকে 3 ঘন্টার যে একটা ব্রেক দিতে হবে ওটা দেয় না। ঠিক আছে, অনেক ডায়াবেটিস রোগী আবার ডায়াবেটিস হওয়ার পর লম্বা ব্রেক দেয়, ওটাও ঠিক না। আপনি 3 ঘন্টার ব্রেক দিয়ে দিয়ে সকাল 9টা থেকে রাত্রে 8টার মধ্যে খাবারের রুটিন নিয়ে আসবেন। 8টার পরে আপনি খাবেন না, ঠিক আছে, আর সন্ধ্যের পর কোনো কার্বোহাইড্রেট নেবেন না। ঠিক আছে, এইভাবে যদি খাবারটাকে একটু হ্যাবিটের মধ্যে নিয়ে আসে, আর এইভাবে যদি লাইফটাকে হ্যাবিটের মধ্যে নিয়ে আসে, আমি বলছি যে ডায়াবেটিস হচ্ছে ব্লেসিংস অলমাইটি, যদি কারণ তার হ্যাবিটটাকে নেচার চাচ্ছে চেঞ্জ করে। ঠিক আছে, যেরকম আমরা লতা পাতা খাই না, জাঙ্ক ফুডে চলে গেছি অনেকে, এই জাঙ্ক ফুড একদম ছেড়ে দিতে হবে। এটা কারোর জন্য ভালো না। ঠিক আছে, অয়েলি ফুড কারোর জন্য ভালো না। ঠিক আছে, এগুলোকে কমাতে হবে। ঠিক আছে, যদি ব্যালেন্স করে খাবারকে, সাথে একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ করে,
আর ওই যে ইন্টারভেল যদি দেয়, চিনে দেয় যে কোনটা কার্বোহাইড্রেট আর কোনটা প্রোটিন আর কোনটা ফ্যাট, ওটাকে যদি ব্যালেন্স করে নেয়, আমার মনে হয় কোনো মেডিসিন লাগবে। আমার যারা কাজ করতেছেন অনেকদিন যাবত, যে অনেক হাজার হাজার রোগী ভালো হয়েছে, তার মেডিসিন খেয়েছেন, তার মেডিসিন ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আমরা এইভাবে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, বসে বসে দুশ্চিন্তা করবো না, এটা একেবারে করবো না। প্রেজেন্টে যা আছে, যেটুকু আছে ওটাকে নিয়ে এনজয় করবো, যে অবস্থায় আছি ওটাকে উপভোগ করবো, এটাই হচ্ছে লাইফ। এবং পিস হ্যাপিনেস, যেটা আপনাদের বারবার বলেন, ওটা কোথাও নাই, ওটা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। আপনি কি নিয়ে হ্যাপি হবেন এটা আপনার বিষয়। ঠিক আছে, হ্যাঁ আমি এখন খুব হ্যাপিনেস ফিল করছি আপনার সঙ্গে, আপনাদেরকে নিয়ে কথা বলে, এটার মধ্যে আমি হ্যাপিনেস পাচ্ছি। ঠিক আছে, আপনাকে প্রতিটা মুহূর্তে হ্যাপিনেস নিজের বানাতে হবে, নিজের ওয়ার্ল্ড নিজে ক্রিয়েট করতে হবে। ওই যে আলমাজ ভাই বলেন, আপনি মাইন্ডকে কন্ট্রোল করবেন না মাইন্ড আপনাকে কন্ট্রোল করবে। আমাদের ম্যাক্সিমাম সময় দেখবেন যে মাইন্ডই কন্ট্রোল করছে। মন চাচ্ছে আজকে ফুচকা খাই, কিন্তু ফুচকা দিয়ে কি তেল দিয়ে বানিয়েছে এটা আমরা জানি না। ঠিক আছে, আপনি মনটাকে কন্ট্রোল করেন। ঠিক আছে, খুব ইজি, নিজের মোটিভেশন নিজের ভেতর থেকে আনেন। ঠিক আছে, আমাদের প্রয়োজন না আমরা মাঝে মাঝে এসে বলতে পারি, কিন্তু আপনার মোটিভেশন আপনার ভেতর থেকে যখন আসবে, ওটা হবে উত্তম একটা কাজ। আমার মনে হয় যে বেশ ইনফরমেশন আপনারা পেয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং আলমদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এই জায়গায় যুক্ত করেছেন। থ্যাংক ইউ অল। স্যার আপনাকেও ধন্যবাদ। এবং আপনার কথা যদি আমি একটু সামারি টেনে বলি, তার মানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন এবং রুটিন লাইফটা এবং নেগেটিভিটি থেকে দূরে থেকে আমরা নিজেদেরকে অনেকাংশেই মানসিকভাবে সুস্থ রাখতে পারি। এবং স্যার আমার মনে হয় যে আপনার কথাগুলো আজকে আমাদের দর্শকরা শ্রোতারা খুবই পছন্দ করছে। আপনাদের একটা কি নোট করে দেন যে কাজ বাচ্চা পড়বে তখন যেন ভালো লাগা আর বেনিফিট দুটোকে কাজে লাগায়, কাজ করবে ভালো লাগা বেনিফিট দুটোকে যেন কাজে লাগায়। এটা হচ্ছে আমার একটা মেসেজ, এটা আমাদের সবার করা উচিত। জি স্যার। যেহেতু আমরা আপনাকে খুবই অল্প সময়ের জন্য পেয়েছি, তবুও আপনার কাছে আমাদের অনেক কিছুই জানার ছিল, এবং আমরা আশা করি পরবর্তীতে আমরা হয়তোবা আমাদের অন্য কোনো পর্বে আপনাকে আবারও পাবো আমাদের সাথে। এবং আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষকে ভালোবাসা দিতে চাই, ভালোবাসা নিতে চাই, ভালোবাসতে চাই। ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। পৃথিবীতে এসেছি আমরা অল্প সময়ের জন্য, আমরা একজন আরেকজনের জন্য যদি সহযোগী হতে পারি, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। এটাই অনেক বড় সুখ এবং আনন্দ। ধন্যবাদ স্যার। আপনি যদি শেষ পর্যায়ে আমাদের বই বাজারকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতেন। হ্যাঁ, আমি বলবো যে আমি কিন্তু আমার বাসায় কোনো টেলিভিশন চলে না। ঠিক আছে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আমাদের হ্যাবিট হচ্ছে বই পড়া। ঠিক আছে, হ্যাঁ, বই পড়লে কি হয় শুধু এইটুকু বলি, বই পড়লে যেটা হয় আমরা সবসময় হোঁচট খেয়ে খেয়ে জীবনে শিখি, একটা কাজ করি হোঁচট খাই শিখি। বইটা হলো সেই মেকানিজম যে আপনাকে হোঁচট খাওয়ার আগে আন্ডারস্ট্যান্ডিং দিবে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের উচিত, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় সে কোন বয়সে বাস করে, এটা 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 ম্যাটার করে না, যে অন্তত 1 ঘন্টা করে বইয়ের সাথে থাকা। এবং আমি করি, আলমাজ ভাইও করেন, আমি জানি। ঠিক আছে, বই 1 ঘন্টা করে যদি পড়া যায়, ঠিক আছে, দেখেন আজকে যদি জাপানিদের দিকে তাকান, জাপান এত উন্নত কেন, এই দেশ কিভাবে এই অ্যাটম বোমার পরে 20 বছরে দাঁড়ায় গেল, তার একটাই রিজন, তারা একটা মোটো দাঁড় করিয়েছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, প্রতি মুহূর্তে ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে তাদের মোটো, এটা হচ্ছে তাদের মিশন। তারা কি করছে, এই মোটরটাতে তারা কাজ করেছে, কাজ করতে গিয়ে তারা কি করেছে, প্রতিদিন ইমপ্রুভ করতে করতে তারা আজকে 0 টলারেন্সে চলে এসেছে। মানে এখন তাদের কোনো প্রোডাক্ট আর ইয়ে হয় না, রিজেক্ট হয় না। ঠিক আছে, তো আমাদের লাইফে এটা একটা মোটো হতে পারে, আর বই এর জন্য সব থেকে বড় সহায়ক হতে পারে, যে আপনাকে রেগুলার ইমপ্রুভমেন্টের জন্য বই আপনাকে মোটিভেট করবে, আপনাকে নলেজ দিবে, আপনার জ্ঞানটাকে উন্মুক্ত করবে, অনেক ভাবনার দরজা আপনার খুলে দেবে। ঠিক আছে, বই প্রত্যেকটা মানুষের পড়া উচিত।
থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনার জন্য আমাদের বইবাজার.com এর পক্ষ থেকে অনেক শুভকামনা, এবং আমরা চাই আপনিও সুস্থ থাকেন এবং আমাদেরকে এরকম অনুপ্রাণিত করেন ভালো ভালো কাজের জন্য, ভালো ভালো শিক্ষণীয় কথা বলে। স্যার, স্যার আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে আমি লিভ করি। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলমাস ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার তো অন্য প্রোগ্রাম আছে। ফারুক ভাইয়ের এখন ওই মেডিটেশন প্রোগ্রাম আছে ওনার 10টা থেকে, উনি আবার প্রায় 1 ঘন্টা করে মেডিটেশন নিয়ে কাজ করেন আচ্ছা আজকে 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 আজকের দিনে আর কি। তো এনিওয়ে, তো আমি প্রশ্ন নিচে দেখলাম অনেকগুলো প্রশ্ন এসছে। জি স্যার, যাত্রা অনেক শিশু, কমেন্ট আসছে আসলে আপনাদের হ্যাঁ, জন্য। আমি ওগুলা থেকে বেছে আমি কিছু কমেন্ট যদি পড়ি, আপনি একটু যদি উত্তর দেন তাহলে ওনারা উপকারিত হবে। স্যার, আমার মানে খুবই পরিচিত এক ছোট বোন মার্টিন মুনিয়া, ও আসলে বলবো যে খুবই ইয়াং অ্যান্ড হ্যাপি একটা গার্ল। সে লিখেছে, আমার বাবা মারা যায়, আমার নিজেরও ছিল, আমি নিজেও হাসপাতালে ছিলাম, এইসবের মধ্যে কোনো ভার্সিটিতে আমি ভর্তি হতে পারিনি, আমার সাথে সবাই ভর্তি হয়ে গেছে, এখন পড়ালেখাও আমার বন্ধ। এইরকম একটা অস্থির অবস্থায় হাইপার টেনশনের রোগী হয়ে যাওয়াটা কি কতটা স্বাভাবিক, এবং এক্ষেত্রে আমি কি করতে পারি, ও জানতে হ্যাঁ, চেয়েছে। আহ, এই যে আমরা দেখছি ফেসবুকে খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তো মন খারাপ হয়ে যায়। তো কেউ হার্ট ফেলে মারা যাচ্ছে, কেউ ক্যান্সারে মারা যাচ্ছে, কেউ স্ট্রোকে মারা যাচ্ছে, কেউ করোনাতে মারা যাচ্ছে। আপনি যদি আজকের রিপোর্ট দেখেন, কতজন, 32 জন 38 জন, এই তো। তো আহ, আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমার ভাই বোনরা কেউ দেশে নাই, আমি বাংলাদেশে একাই। আমার তো মন খারাপ হয়ে যায়। আমি যখন আমার বাসার সামনে যাই না, আমাদের বাসায় যে 10টা ফ্ল্যাট আলাদা আলাদা, সব ভাই বোন ছিলেন, সবাই চলে গেছেন বাইরে, আমি একা। আমি এখন ওই বাসায় কাছেই যাই না, কেন গেলে তো আমার মনটা খারাপ হয়ে যায়। তো জি এটাই স্যার। জীবন, বাবা থাকবে না, মা থাকবে না, সবাই চলে যাবে, আমরাও চলে যাব। তো একসেপ্ট দ্য সিচুয়েশন। আমরা বলি, আমাদের আচরণবিদ্যায় বলে যে পরিস্থিতিকে, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নয়। এই যে ভাইরাসটা এসছে, এটাকে আমি নিয়ন্ত্রণ, এটাকে আমি কিনেছি, এটাকে আমার দায়িত্ব। পরিস্থিতি, এখন ঝড় হবে, এটা আমি কি কন্ট্রোল করতে পারবো? ঝড় আমি কন্ট্রোল করতে পারবো না, ভূমিকম্প আমি কন্ট্রোল করতে পারবো না, ভাইরাস আমি কন্ট্রোল করতে পারবো না। এগুলো পরিস্থিতি, পরিস্থিতি মানে পরের স্থিতি, যেগুলো পরের ব্যাপার। আর আমার স্থিতি মানে আমি কি করতে পারি। কেউ, এই যে আজকে অনেকে লিখেছে দেখেছি যে কেউ নেগেটিভ কথা বলছে, কেউ বদনাম করছে, সমালোচনা করছে, আমাদের হ্যাবিট, আমরা কি করতে পারি। আর একজন লিখেছে যে বাচ্চারা ইন্টারনেট এডিকশন হয়ে যাচ্ছে, বা আমার কথা শুনছে না। এই যে অনেকগুলো কোশ্চেন এখানে এসছে। আচ্ছা, তা এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমি তো ব্যক্তি, পরিবেশকে, পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। ধরেন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কোন গাড়িটা কিভাবে চালাচ্ছে, আপনার উপর এসে পড়ছে কিনা, কার কিভাবে গাড়ি চালানো উচিত, এটা যদি আপনি ভাবেন, তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি করতে পারেন? আপনি আপনার গাড়িটাকে ঠিক মতো চালাতে পারেন, তাই না? জি স্যার। আপনি, আপনার কাজটা হচ্ছে নিজের গাড়িটাকে সঠিকভাবে চালানো। তাহলে আমার কাজ কি? আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমি যাতে নিজেকে ঠিক রাখতে পারি। আমি যে বললাম, এই যে অনেকে লিখেছে যে এখন অর্থনৈতিক অবস্থা যে খারাপ আছে, এখন আমি কি করবো। এই যে বাবা, আপনি ভেবে দেখেন না একটা জিনিস, যে প্রতিদিন ঢাকা শহরে যতগুলো কনসালটেন্সি সেন্টার আছে, পপুলার বলেন, ডায়াবেট বলেন, যেখানে হাজার হাজার রুগীরা প্রতিদিন, ডাক্তাররা সকাল দুপুর একেবারে 4টা থেকে রাত্রে 10টা পর্যন্ত দেখতো, হাজার হাজার লক্ষ লক্ষ রুগীরা যে থাকতেন, এখন কোথায় তারা, কোথায় আছেন? এই যে পরিস্থিতিটা, ভয়াবহ পরিস্থিতিটা, আমাকে তো একসেপ্ট করতে হবে সিচুয়েশন, কিছু করার নেই তো। তাহলে আমি যদি একসেপ্ট করতে না পারি, সিচুয়েশনটাকে একসেপ্ট করতে না পারি, তাহলে তো আমি আনস্টেবল হয়ে যাবো, আমি তো অসুস্থ হয়ে যাবো, আমি নিজেই শেষ হয়ে যাবো। এটা একটা পরীক্ষা, মনে রাখতে হবে, এটা একটা সিচুয়েশন। আমি বলেছিলাম 3য় বিশ্বযুদ্ধ হলে আমরা কি করতাম। তো এটা একটা যুদ্ধ, প্রাকৃতিক যুদ্ধ এটা। এই যুদ্ধের মধ্যে আমাদেরকে সময়টা ওভারকাম করতে হবে। তাহলে আমি কি করতে পারি? আমি, আমাকে নিজেকে ঠিক করতে হবে। আমি যদি নিজেকে ঠিক না করতে পারি, পরিবারের সদস্যদের কি করে ঠিক করবো? আমি যদি বাবা, আমি সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করব কখন? যখন আমি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো। আমার মন খারাপ, আমি হতাশ,
আমার বাচ্চারা তো অত হতাশই হয়ে যাবে। তো সুতরাং আমাকে প্রথমে ঠিক করতে হবে। এই যে 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 তোমার বান্ধবী যে কথাটা বললেন যে বাবা মারা গেছে, খুব দুঃখজনক, কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি, ঠিক আছে, দুঃখজনক। আপনি শুনলে অবাক হবেন, এরকম আমার অনেক ছাত্রী আছে 2 বছর সে পড়তে হতে পারে নাই। সে আমাকে বলেছে আমি কি করবো, আমি যে কিছু করার দরকার নেই, চেষ্টা করো, অন্য কিছু করো। একটা কথা মনে রাখতে হবে, আমরা যা চাই সেটা কি আমরা পাই কিনা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যে সাবজেক্ট চেয়েছি ওই সাবজেক্টে পেয়েছি। আমরা কি আমাদের সাবজেক্ট যেটা পাই সেটা কি পড়তে পারি? এক। 2, যেটা পড়ি আমার জব কি সেই জবে যে হয়, যে জুলজিতে পড়ে সে কি জুলজির চাকরি পায়, যে বোটানি পড়ে সে বোটানির চাকরি পায়, যে কেমিস্ট্রি চাকরি সে কেমিস্ট্রি চাকরি পায়, যে ভূগোলের করে যে ভূগোলের চাকরি পায়। তা আমাদের দেশে তো পড়ার সাথে চাকরির তেমন কোনো মিল নাই। আমরা ইউনিভার্সিটিতে যারা উচ্চ ডিগ্রি দিচ্ছি তারা যেই সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টে আমরা চাকরি অধিকাংশ। আমার অনেক বন্ধু কেমিস্ট্রির কিন্তু ব্যাংকে চাকরি করছে, আমার অনেক বন্ধু এই সাবজেক্টে পড়েছে কিন্তু মার্কেটিং এ চাকরি করছে। সুতরাং আমার মনের মতন আমি পড়বো, সাবজেক্ট পাবো এমন কোনো কথা নেই। আর আমি এবার বাবা মার জন্য বা কোনো সিচুয়েশনের জন্য আমি ভর্তি হতে পারিনি, ওকে, ঠিক আছে। নজরুল ইসলাম তো হোটেলের মধ্যে রুটি বানিয়েছেন, নজরুল ইসলাম, তাতে কি হয়েছে? পরিস্থিতি। আমরা জানি স্টিভ জব বন্ধুর বাসায় ফ্লোরে থেকেছে, কোকের বোতল বিক্রি করেছে। তো পরিস্থিতি, এই যে একজন প্রশ্ন করেছেন যে এখন অনেকে চাকরি চলে গেছে, ঢাকা শহর থেকে 10 লক্ষ মানুষ গ্রামে চলে গেছে, আপত্কালীন বেঁচে থাকতে হবে। তো বাড়ি ভাড়া 3 মাস কেউ দিতে পারছে না, কেউ 4 মাস দিতে পারছে না। গ্রামে যাদের বাড়ি আছে, থাকার জায়গা আছে, তারা হয়তো এই সময়টা ওভারকাম করবে। তাদের সন্তানরা তো স্কুল পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, বন্ধ হয়তো আরো 2-3 মাস হয়তো বন্ধ থাকবে, তখন তারা ওই সময়টা ওখানে কাটিয়ে আবার ব্যাক করবে। এবং পরিস্থিতিটা মনে রাখতে হবে, এটা একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধতে আমরা 9 মাস যুদ্ধের সময়, আমি কিন্তু ক্লাস 6-এ পড়তাম, 5-6-এ পড়তাম, আমি 9 মাস যুদ্ধ দেখেছি। পরিস্থিতি যা ছিল, এখন তো আমাদেরকে ওই যে 9 মাসের মতন যুদ্ধের মতন একটা পরিস্থিতি ওভারকাম করতে হবে। এটা একটা যুদ্ধ। এই যে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, এটা আমার ইচ্ছাই হচ্ছে না, আমার নিয়ন্ত্রণে নাই। তাহলে আমার নিয়ন্ত্রণে কে? আমি। তাহলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারবো না, নিজেকে নিয়ন্ত্রণ করব, মনটাকে ভালো রাখবো, পরিস্থিতিটা ট্যাকেল করব। তাহলে আমাকে ওভারকাম করে একদিন আমার জন্য ভালো সময় আসবে। এটা একটা সংগ্রাম, এটা একটা যুদ্ধ। আমি বলেছি মন ভালো রাখতে গেলে আমাকে কি করতে হবে? ভালো ভালো বই পড়তে হবে। আচ্ছা বলেন তো, আমার এখানে আমাদের বাংলাদেশে, কিছু মনে করবেন না, আমাদের বাংলাদেশে আমরা প্রায় 85% মুসলিম না? আমরা এত ব্যস্ত থাকি যে পড়াশোনা এটা ওটা করে, কিন্তু বাসায় সময় পাই না, বই পড়ি না। আমরা তো আমাদের নবী হযরত সাল্লাল্লাহু জীবনীটাই প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকদিন পড়েছি। তো আমরা এখন এই আমাদের মহানবীর জীবনীটা আজকে পড়ে শেষ করি। আমরা খলিফাদের জীবনীগুলি পড়ি, আমরা এপিজে আব্দুল কালাম সফল মানুষদের জীবনীগুলি পড়ি। আমরা যখন পড়াশোনা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনার পরে আমরা এই বইগুলো পড়ি, কি হবে? আমি জীবনটাকে চেঞ্জ করতে পারবো, আমার চিন্তার খোরাক হবে, আমার ব্রেন ডেভেলপ হবে। একটা কথা মনে রাখতে হবে, আমি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি তখন আমার মাসল ডেভেলপ করে, কিন্তু ব্রেন ডেভেলপ করে কিভাবে? আমাদের ব্রেনে যে বিলিয়ন বিলিয়ন নিউরন আছে, আমরা যখন কোনো কিছু পড়ি বা কোনো কিছু দেখি বা ভাবি, তখন আমাদের ব্রেনের নিউরন একটার সাথে একটা যুক্ত হয়ে নিউরোজেনেসিস বা নিউরো পাথওয়ে তৈরি হয়, ব্রেন ডেভেলপ করে। যে যত পড়ে, যে যত ভাবে, তার ব্রেন তত ডেভেলপ করবে। আমি যত পড়বো, যত ভাববো, যত পজিটিভ চিন্তা করব, আমার ব্রেন তত ডেভেলপ হবে। আমরা এই 4টা থেকে 5টা মাস হয়ে গেছে, আমরা কি 50টা বই পড়ে শেষ করতে পেরেছি? আমরা কি মহামানবদের জীবনী, যে বলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমরা কয়জন পড়েছি? এইটা পড়ে সাহাবাদের জীবনী, আইনস্টাইনের জীবনী, সক্রেটিসের জীবনী, এপিজে আব্দুল কালামের জীবনী, পৃথিবীতে সফল মানুষের স্টিভ জবের জীবনী, মানে সফল মানুষদের জীবনীগুলি পড়ে পড়ে আমরা নিজেকে কি করে সফল হতে হবে, সেভাবে আমরা ইনফরমেশন গুলো পাবো। তো সুতরাং এই সময়টাকে আমাকে
পজিটিভ চিন্তা করতে হবে। আমার এক বন্ধু, আমার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, তার মেয়ে ক্লাস 8-এ যখন পড়ে, 7-8-এ, আপনি বিশ্বাস করে সে 2000 বই পড়েছে। সে ক্লাস 4 থেকে বই পড়ে, তার বই বাসায় লাইব্রেরি হয়ে গেছে। তার চিন্তা চেতনাই ভিন্ন, তার অ্যাটিটিউডই ভিন্ন, কারণ তার আপনি ব্রেনটা কত ডেভেলপ করেছে আপনি দেখেন। তার ব্রেন যদি এমআরআই করা যায় তাহলে দেখা যাবে ইন্টার কানেকশন নিউরোজেনেসিসটা কত কি পরিমাণ ডেভেলপ করবে। কিন্তু তাহলে এই স্যার বলতে হয় যে আমাদের আমি যদি বলি ওনার দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আসলে বই পড়ে কিংবা ভালো কাজের সাথে থেকে মাইন্ডটাকে ডাইভার্ট রাখতে হবে এবং সবকিছুর জন্য আমাদের আশাবাদী থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে। আপনি এমনই হ্যাঁ, কিছু মনে হয় বলতে চাচ্ছিলেন? একজন বলেছে যে বাচ্চারা এখন ফেসবুকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি পাশে জি বাসায় স্যার। একটা এক ছেলে প্রায় কলেজে পড়ে, ওই একটু পরে চেঁচায়, মানে ওই যে গেম খেলে। আমি আমার ছেলেকে বলছি দেখো দেখো দেখো, ও কিন্তু ওই যে গেমের নেশে পড়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার ছেলে বলছে বাবা কি করবে, সময় তো কাটাতে না। আমি যে কেন? কারণ আমাদের এডিকশনটা কি, আমাদের ব্রেন মজা পায় আমরা যখন কোনো ইন্টারনেটে গেম খেলি, কোনো মজার জিনিস দেখি, অথবা খারাপ জিনিসই দেখি, অনেক খারাপ জিনিসও দেখে। তো ওটা ব্রেন করে কি, তখন ডোপামিন তৈরি হয়, একটা মজা মজা লাগে। তখন একটা গেমের এডিকশন কাকে বলে, যে এডিকশন হচ্ছে ব্রেনের ওই যে ইন্টারকানেকশন নিউরোজেনেসিস হয়ে তখন ডোপামিন সিক্রেশনে মজা মজা লাগে, তখন মনে খেলে ওটাই খেলি, গেমই খেলি, ওই পচা জিনিসই দেখি। তখন আপনার বাবা মার কথা সে শুনবে না। তাহলে আমাদের যে একটু আগে একজন বলেছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি করে আমরা সঠিক দিকে নিয়ে আসতে, বাচ্চাদেরকে বই পড়াতে মজা, বইয়ের মধ্যে যে মজা আছে, বই থেকে যে অনেক মজার কিছু জানার আছে, শেখার আছে, আনন্দের ব্যাপার আছে, এটা বাচ্চাদেরকে বোঝাতে হবে। আমরা ছোটবেলা থেকে সেটা বোঝাইনি। আমরা কম্পিউটার দিয়ে দিয়েছি, তারা কম্পিউটারে বিভিন্ন ইউটিউবে গেম, এখন আজে বাজে গেম দেখছে, তারপরে নেশাগ্রস্ত হচ্ছে, কারণ ওই ব্রেন তখন ওই গেমের দিকে টানবে যে ওটা খারাপ, ওটা যেমন যেমন সিগারেট। আপনি শুনলে অবাক হবেন, আমি রাস্তার মধ্যে এখনো দেখি মাস্ক খুলে সিগারেট খাচ্ছে। এই যে এই যে অ্যাডিকশন, আমাদের ব্রেন তখন কি, আমাদের পুরো বডি তখন করে কি, ওই নিকোটিন অ্যাট্রাক্ট করে যে ওটা খাও, ওটা খাও, ওটা না খেলে আমার ভালো লাগছে না। তখন আমরা কি করি, এই যে বলেন, আমরা মনের আমাদের যখন শরীর টানছে তখন আমরা খেয়ে ফেলছি, কিন্তু আমি তো মনকে বলতে পারছি না আমি খাবো না, নো 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 নো। এখন আমার গেমের দিকে নেশা চলে গেছে, আমার মনে করতে, আমার ব্রেনকে বলতে হবে যে নো, আমার ইচ্ছা হচ্ছে আমি গেম খেলবো না, নো, আমি 1 ঘন্টার বেশি খেলবো না, আমাকে এখন বই পড়তে হবে, আমি মহামানবদের জীবনী পড়বো, আমি গল্প বই পড়বো, ভালো ছবি দেখবো, বা আমার সাথে গল্প করবো, আমাকে খাওয়ার সময় ঠিক মতো খেতে হবে। এই যে ফারুক ভাই বললেন 11টা থেকে 11টার মধ্যে ঘুমাতে হবে। রুটিন করে খুব চলতে বেশি হবে। যদি হয় 12টা, খুব জি। বেশি যেতে হয় 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমানোর নিয়ম। আমি ধরলাম 11টা, ফারুক ভাই 11টা বললেন, আমি না একটু বাড়িয়ে 11:30 বললাম বা 12টা বললাম, কিন্তু এর বেশি যাওয়া যাবে না। আমি দেখছি অনেকে 2-3টা পর্যন্ত গেম খেলছে, মানে কি, ও কিন্তু ব্রেন চাইবে যে আর একটু খেলো, আর একটু খেলো, আর একটু খেলো, আর একটু খেলো, তখন তাকে বাধা দিলে সে খেপে যাচ্ছে, কারণ তখন তার ভালো লাগছে না, কারণ তার ব্রেন তো ওদিকে টানছে। এডিকশন, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন, আপনি দয়া করে দেখে নেবেন, আলমাসুর রহমান লেখেন। এই যে একজন কোশ্চেন করেছিলেন যে আমরা খারাপ কথা বলছি, গালিগালাজ করছি, সমালোচনা করছি, বদনাম করছি, গীবত করছি, জি এরপর স্যার, আবার এই প্রসঙ্গে আমি একটা কমেন্ট নিয়ে নিই। আপনি যেটা বললেন, ইমতিয়াজ হোসেন খান উনি জানতে চেয়েছেন মানুষের সমালোচনা নিয়ে পরিবারে অশান্তি তৈরি করা এবং নিজের দুশ্চিন্তা করা কতটা যুক্তিগত বলে আপনি মনে করেন, এবং একেবারে এসব কারণেই দেখা যাচ্ছে যে অনেক এই যে কম্পারিজন চলে আসে, বিভিন্ন রকম নেগেটিভ কমেন্টস আশেপাশে মানুষের মানুষের মানসিক চাপ বেড়ে যায় এবং পারিবারিক কলহটা বেড়ে যায়। তো এই ব্যাপারে আপনি একটু বলেন স্যার। আমি একটা কথা সবসময় বলি যে তর্ক তর্ক মানে কি, তর্ক মানে কি, আমরা লজিক্যাল ডিসকাশন করব, কিন্তু তর্ক করব না। তর্ক করা মানে হচ্ছে যে তুমি যা বলছো ওটা ঠিক না, আমি যা বলছি ওটাই ঠিক। তর্ক মানে আমি তোমার কথা মানবো না, আমি যা বিশ্বাস করি ওটাই আমি মানবো। তো সুতরাং তর্ক করা যাবে না। যেমন দেখেন আমার ওয়াইফ, দাম্পত্য জীবনে হ্যাপিনেসটা কিভাবে হয়, কারণ ওয়াইফ আমার, মানে একটা ছেলে তৈরি হয়েছে একভাবে জন্ম থেকে, তার এক পরিবার, এক শিক্ষা, এক এক এডুকেশন, তার সবকিছু আলাদা, তার বংশ আলাদা, তার বেড়ে ওঠা আলাদা, সব আলাদা, তার চিন্তা চেতনা আলাদা। দুই ভাইয়ের মধ্যে যেখানে মিলমিশ থাকে না, সেখানে আপনি যাকে বিয়ে করছেন তার তার চিন্তার সাথে আপনার চিন্তা তো কখনোই মিলবে না। তাহলে আপনি হ্যাপিনেস কি করে তৈরি করবেন, একসাথে সংসার কি করে করবেন? আপনাকে মেনে নিতেই হবে যে ওর ভাবনা আমার ভাবনা এক নয়, তার চিন্তা আমার চিন্তা এক নয়,
যেমন আমার ওয়াইফের সাথে আমার 90% চিন্তা মিলে না, তাই বলে আমরা 30 বছর সংসার করছি না? আমরা 30 বছর তো সংসার করছি নাকি? আমি বললাম তো 90% ভাবনা ওর সাথে আমার মিলবে না, কিন্তু আমরা তো হ্যাপি। তার মানে কি আমাকে একসেপ্ট করে দিতে হচ্ছে, ইটস ওকে, ইটস অলরাইট। আমি যদি বলি ড্রয়িং রুমটা এইভাবে সাজাও, ও বলে না এইভাবে সাজাবো। আমি চেয়েছি আমার ছেলে এটা পড়ুক, সে চেয়েছে আর একটা পড়ুক, আমি বলছি আচ্ছা। আমি চেয়েছি মেয়ে এটা পড়ুক, সে বলেছে না এটা পড়বে, আচ্ছা। আমি বলেছি পর্দাটা এরকম, বলে না এরকম হবে, আচ্ছা। তার মানে সবকিছুতে আমি কি করেছি, ওকে, ইটস অলরাইট। আর আমি মেনে যদি নিতে জেদ করি শিখতে না হবে। না না আমার মতনই হতে হবে, তাহলে তো ঝগড়া হবে। যেহেতু আমি তাকে যেহেতু আমি তাকে বদলাতে পারছি না, তাহলে আমি কাকে বদলেছি বলেন তো? নিজেকে। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, মানুষকে আপনি কখনো বদলাতে পারবেন না যদি সে বদলাইতে, না চায়। তাহলে আপনি করবেনটা কি? তাকে বোঝাবেন, বদলানোর চেষ্টা করবেন। যদি বদলায়, ভেরি গুড। যদি না বদলায়, তাহলে আপনাকে বদলাতে হবে পরিস্থিতিকে হ্যাপি করার জন্য। তবে হ্যাঁ, কেউ যদি ভুল কাজ করে, এই যে একটু আগে যে বলেছেন যে মানুষ সমালোচনা বদনা, আচ্ছা বলেন তো, মানুষ আমরা 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 আমাদের আমি বারে বারে বলছি আমরা কিন্তু অধিকাংশ মুসলিম না। আচ্ছা, এই যে গীবত করা, সমালোচনা করা, মানুষের বদনাম করা, আপনি জানেন এটা কত বড় গুনাহ? মহাপাপ, কবিরা গুনাহ। কোনো এমনকি ধর্মেই নেই এটা। আপনি যদি কারো সমালোচনা করেন, মনে কষ্ট দেন, বদনাম করেন, গীবত করেন, পরকালে কি হবে জানেন? আপনার সোয়াবগুলো তাকে দিয়ে দেওয়া হবে, আপনার সোয়াবগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এবং যদি আপনার সোয়াব না থাকে, তাহলে ওর গুণাগুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। ব্যাপারটা কত ডেঞ্জারাস! রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তুমি যদি কারো মনে কষ্ট দাও, কারো সমালোচনা বদনাম করো, তুমি তো আর ওই মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাও। আর যদি ক্ষমা না চাও, তাহলে পরকালে কিন্তু ওই ঘটনা ঘটবে। কিন্তু আমরা এত সব কিছু জানার পরে সমালোচনা করছি কেন? এই যে আমার কিন্তু ইউটিউবে এর উপর বিস্তারিত আলোচনা আছে। এটা আমাদের হ্যাবিট। আমরা ওই যে বলেছিলেন বিলিফ সিস্টেম, আমরা ছোটবেলা থেকে কি শিখেছি, আমরা কি দেখেছি, এ ওর বদনাম করছে, ওর সমালোচনা করছে, ওর গীবত করছে, একসাথে থাকলে এই খালি ওর সমালোচনা বদনাম, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, শুনে এসেছি, আমার ব্রেনে রেকর্ডেড আছে। আমি যখন কারোর সাথে মিশছি, কথা বলছি, তখন আমি ওই জিনিসটাই করছি। এটা ইট ইজ কল হ্যাবিট। হ্যাবিট হলো, অভ্যাস হলো ওই জিনিস যেটা আমরা চিন্তা করি না। ওই যে একটু আগে যে ভালো করে বললেন, সাবকনসিয়াস মাইন্ডে, ব্রেনের মধ্যে ইন্টারকানেকশন নিউরোজেনেসিস, আমাদের ব্রেনের মধ্যে ওটা তৈরি করা আছে যে আমরা কারোর সাথে দেখা করে কার বদনাম করবো। জানিস ও এই কাজটা করেছে, জানিস এই যে মেয়েরা কিছু 8-10টা মেয়ে হলে, জানিস তার বউকে হাজবেন্ড কি করে, জানিস ও না এরকম করে, জানিস ও না ও ওয়াই ওয়াই, এটা কিন্তু ইচ্ছা করে না, হ্যাবিট। এখন প্রশ্ন হচ্ছে কি করে আমরা আমাদের অভ্যাসকে বদলাবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার বাচ্চাকে কি করব, শাসন করব? শাসন করা মানে কি বকাবকি করা, গালিগালাজ করা, মারধর করা? শাসন করা মানে তাকে বোঝানো। বোঝানো মানে কি রিয়ালাইজেশন করা, তাকে বোঝানো। এই যে যারা ইন্টারনেট এডিক্টেড, তাদেরকে বলতে হবে, বাবা দেখো তুমি যে এটা খেলছো, তোমার কি লাভ হচ্ছে, তুমি মজা পাচ্ছ, আরো তোমার গভীরে যাবে, তুমি আরো আরো ধ্বংস হয়ে যাবে, পড়াশোনা সব চলে যাবে। তবে হ্যাঁ, তুমি 1 ঘন্টা খেলো। স্টিভ জব, বিল গেটস, তারপরে বিল গেটস এর মতো, তারপরে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তারা বলছেন আমরা আমার বাচ্চাকে স্কুল জীবনে কখনো অনলাইন ইন্টারনেট দিই নাই। তারা যদি স্কুল জীবন পর্যন্ত তার বাচ্চাদেরকে ইন্টারনেট কানেকশন না দিয়ে থাকে, তাহলে আমরা 6, 7, 8 মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি কেন? স্যার, আমি যদি আপনার এই কথাটার উপরে একটা প্রসঙ্গ টানি, সেটা হচ্ছে যে এই যে প্যারেন্টিং এর যে কথাটা আপনি বলছেন, প্লাস পারিবারিক যে শিক্ষাটা। মানসিক স্বাস্থ্যের সাথে ঘুমের কি সম্পর্ক? আশ্চর্য! আপনি যদি না ঘুমান প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। ঘুম মানে হচ্ছে ব্রেন, আমাদের শরীরের যে সারাদিনের যে কাজগুলো, সেটাকে সেটাকে রিকনস্ট্রাকশন করা, আমাদের সারাদিনের কাজটাকে মেমোরাইজ করা, আমার ব্রেনকে, শরীরটাকে রিকনস্ট্রাকশন করা। আমাদেরকে প্রতিদিন, যে একটু আগে যে বলেছেন, প্রতিদিন আমাদেরকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবেই। তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন, ব্রেন কাজ করবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন, সাইকোলজিক্যালি আপনি অসুস্থ হবেন, পরে ফিজিক্যালি অসুস্থ হবেন। সুতরাং ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এক্সারসাইজ, মেডিটেশন আমরা কেন বলছি? আচ্ছা, আমি অভ্যাসের কাজটা শেষ করে দিই। আমরা আমরা নতুন নতুন অভ্যাস, পজিটিভ অভ্যাস কি করে তৈরি করবো?
খারাপ অভ্যাস ত্যাগ করবো, পজিটিভ অভ্যাস তৈরি করবো। আমরা বলি না চেঞ্জ দ্য হ্যাবিট, ফারানা, চেঞ্জ দ্য হ্যাবিট মানে কি? খারাপ অভ্যাস ছাড়বো, ওই জায়গায় যদি আমি একটা ভালো অভ্যাস তৈরি করতে না পারি তাহলে কিন্তু ওই খারাপ অভ্যাস আমার এসে যাবে। চেঞ্জ মানে কি? পরিবর্তন, ওই জায়গায় আর একটা অভ্যাস। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি আমাদের ধরেন কোনো ব্যক্তির বদনাম করা অভ্যাস, ফেসবুকে কারো কারো কথা পছন্দ হলো না, কারো অ্যাটিটিউড পছন্দ হলো না, কাউকে সহ্য হলো না, একটা সমালোচনা করে বসলাম। মানে খালি মানে আমি আমার মাথার মধ্যে থেকে খালি কারো সমালোচনা আসে। আমি চিন্তা করলাম মানুষের সমালোচনা করা, বদনাম করা, গীবত করা, কাউকে দুর্নাম করা, এটা তো মহাপাপ, এটা তো মহাগুণা, এটা তো আমাকে ছাড়তেই হবে। কিন্তু আমি তো ছাড়তে পারছি না, কারণ ছোটবেলা থেকে তো এটা আমার হ্যাবিট হয়ে গেছে। তাহলে আমাকে প্রথমে ঠিক করতে হবে, আমি একে আইডেন্টিফাই করতে হবে যে আমার খারাপ অভ্যাস কি কি। যেমন মিথ্যা কথা বলা আমার খারাপ অভ্যাস, মানুষের সমালোচনা করা আমার খারাপ অভ্যাস, তারপরে ফেসবুকে অতিরিক্ত থাকাটা বদ অভ্যাস, তারপরে কথা দিয়ে কথা না রাখা খারাপ অভ্যাস, কত রকম খারাপ অভ্যাস। ব্যায়াম না করতে, আমি ব্যায়াম করছি না, খারাপ অভ্যাস। ঠিক মতো হচ্ছে না, খারাপ অভ্যাস। তা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার খারাপ অভ্যাসগুলো কি কি কি। রেগে যাচ্ছি, খারাপ অভ্যাস। অহংকার করছি, খারাপ অভ্যাস। বদনাম করছি, খারাপ অভ্যাস, রাইট? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, একটা কাগজের মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে আমার খারাপ অভ্যাস কি কি। কারণ আমার যদি অভ্যাস খারাপ হয় তাহলে মানুষ আমার সাথে মিশবে না, আমার অফিসে আমার চাকরি বেশি দিন থাকবে না, ব্যবসায় আমার ক্ষতি হবে। কারণ ভালো মানুষ ছাড়া সফল হওয়ার কোনো উপায় নেই। তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এগুলো আমার খারাপ অভ্যাস, রাইট? যেটা আমার ছোটবেলা থেকে তৈরি হয়েছে, যেটা আমার বিলিফ সিস্টেমের মধ্যে রেকর্ডেড হয়েছে, ব্রেনের মধ্যে ইন্টারকানেক্টেড, রিলেটেড হয়ে আছে। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? ছাড়তে হবে, রাইট? কিভাবে ছাড়বো? একবারে আমি যদি বলি আমি কালকে দিয়ে করবো না, হবে না। একটা একটা করে ছাড়তে হবে। যেমন এক নম্বর, আমি সিদ্ধান্ত নিলাম, ওই যে বললাম রিয়েলাইজ করা। আমাকে রিয়েলাইজ করতে হবে যে এই অভ্যাসটা খারাপ, আমাকে ছাড়া দরকার। অভ্যাস ছাড়তে হলে তিনটে কাজ করতে হবে। একটা হচ্ছে স্বীকার করতে হবে যে কাজটা খারাপ, প্রথমে স্বীকার করতে হবে। দুই, ডিসিশন নিতে হবে যে এটা আমাকে চেঞ্জ করতেই হবে। থার্ড, প্র্যাকটিস করতে হবে, চর্চা। চর্চা করলে এটা অভ্যাস হয়ে যাবে, রাইট? তাহলে ওই ব্রেনের মধ্যে ইন্টারকানেকশন পাথওয়ে তৈরি হবে। তাহলে প্রথমে কি, আমি সিগারেট খাচ্ছি এটা খারাপ, মিথ্যা কথা বলছি এটা খারাপ, গীবত করছি এটা খারাপ, রাগ করছে এটা খারাপ। এইটাকে আমাকে প্রথমে স্বীকার করতে হবে। আমি যদি বলি না রাগ করা ভালো, তাহলে আমি রাগ করা ছাড়তে পারবো না। আমি যদি মনে করি গীবত করা ভালো, তাহলে কোনোদিন ছাড়তে পারবো না। তাহলে আমাকে প্রথমে স্বীকার করতে, দিস ইজ রং, দিস ইজ ব্যাড। তাহলে আমি এইগুলো লিখলাম, লিখে প্রথমে কি করলাম, আমি সিদ্ধান্ত নিলাম কালকে থেকে আমি গীবত করব না। কিন্তু দেখা যাচ্ছে কথা বলার সময় মুখ থেকে আমার খারাপ কথা বেরিয়ে যাচ্ছে, তখন আমাকে বলতো আরে আমি তো এটা বলতে চাইনি, আমি তো খারাপ কথা লিখতে চাইনি, আমি তো সমালোচনা করতে চাইনি। কিন্তু আমি যেহেতু প্রতিদিন 10টা করে এরকম করতাম, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি এত 5টা হবে, প্রথম দিকে 5টা হবে, 5টা বদলাবে। তারপর আস্তে আস্তে না 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 এটা আমি আজকে আর করবো না। কমতে 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 এখন কমে যাচ্ছে দিন দিন। তারপরে করতে হবে ওই জায়গায় আমাকে ভালো অভ্যাস তৈরি করতে হবে। ভালো অভ্যাস কি? আমি কালকে তোর প্রশংসা করবো, আমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করবো। এই দারুণ, তুই যা দেখেছিস না, তোকে আজকে দারুণ সুন্দর লাগছে। এই ভাড়া না, আপনার চোখটা তো সুন্দর কেন? এই যে প্রশংসা করা, আপনি দারুণ করে কথা বলেন। তার মানে আমাকে ওই বদনামের জায়গায় ভালো অভ্যাসটা কি করছি, রিপ্লেস করছি, রাইট? এই যে ইন্টারনেট এডিকশন যখন আমি ছাড়বো, তখন আমাকে ভালো অভ্যাস কি তৈরি করতে, ভালো বই পড়তে হবে। আমাকে হাদিস কোরআন পড়তে হবে। তার মানে কি আমি ভালো অভ্যাস তৈরি করছি। কিন্তু আমি ছেড়ে দিয়ে যদি চুপ থাকি, তাহলে আমি আবার খারাপ অভ্যাসে চলে যাবো। পয়েন্ট? তাহলে খারাপ অভ্যাস ছাড়ার সাথে সাথে আমাকে কি করতে হবে, একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে, রাইট? রাইট। মানুষের প্রশংসা করতে শিখতে হবে, মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, মানুষের কাজে স্বীকৃতি দিতে হবে, মানুষকে কি করতে হবে, হেল্প করতে হবে, মানুষকে সাহায্য করার অভ্যেস করতে হবে। যেমন আমি আলমাসুর রহমান, আমি বলি আমি কিন্তু আজকে ঘর মুছেছি। আমার ওয়াইফ বলে কি, তুমি ঘরটা মুছে দাও। যে আচ্ছা, আমি কিন্তু ঘর মুছেছি আজকে। আচ্ছা, আমি কিন্তু গত 4 মাস ধরে বাসার সমস্ত প্লেট আমি ধুই। আমি তো এই কাজটা তো আমি কখনো করি নাই। এখন তো যেহেতু বাসায় বোয়া নাই, এখন সবকে বউয়ের উপর চাপিয়ে দেবো, তাহলে আমি কাজ ভাগ করে নিয়েছি। আমি বলেছি দেখো তো, প্লেট গুলো আমার দায়িত্ব, আমি কিন্তু ধুই। ঘরটা মোছার দায়িত্ব আমি নিয়েছি, আমি ধুই কাপ। এবং আমি খুব ভালো বোধ করি যখন প্লেট গুলো ধুই না, তখন ঢুমঢাম করে ধুই। আমার ওয়াইফ বলে তুমি তো আরো বেশি কাজ বাড়াচ্ছ। এটা আমার ভালো এক্সারসাইজ হচ্ছে খাওয়ার পরে যখন এই কাজগুলো করি। তার মানে আমি যখন ইউরোপে যাই, আমেরিকাতে যখন যাই, তখন আমি তো নিজের কাজ নিজ করি নাকি।
ইউরোপে আমেরিকাতে যে আমার 5 ভাই থাকে, ওরা তো ওদের কাজ ওরাই করে নাকি? আমরা যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল কাজের বোয়ারা আছে, আমরা 2-3টা কাজ বোয়া রাখি, আমরা নিজে কিছুই করি না, অলস সময় কাটাই, খারাপ কাজে সময় কাটাই। কাজ নিজের কাজ নিজেই করতে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? খারাপ অভ্যাসগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং স্বীকার করতে হবে কাজটা খারাপ, তারপর সিদ্ধান্ত নিতে হবে ছাড়বো, তারপর ওটাকে ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করতে হবে। ওই জায়গায় ভালো অভ্যাসগুলো রিপ্লেস করতে হবে। ওই ভালো অভ্যাসগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। 21 দিন লাগবে ভালো অভ্যাস চেঞ্জ করতে। 21 দিন, এমনকি এমন হতে পারে যে 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, লাগুক, প্র্যাকটিস তো করতে হবে। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার, এত সুন্দর করে আপনি ধাপে ধাপে বললেন। স্যার, আপনি রাগ নিয়ে বলছিলেন যে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে। তো দেখা যায় আজকালকার ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু আমরা খেয়াল করি যে প্রচুর পরিমাণে রাগ, বাবা মারা কোনোভাবেই বুঝতে পারছে না তাদেরকে। তো এই ক্ষেত্রে আপনি কি উপদেশ দিবেন বাবা মাদেরকে, যে একদম ছোট বাচ্চাদেরকে কিভাবে প্রথম থেকে রাগ কন্ট্রোল করার জন্য কি করবেন ওনারা? দেখেন, আমি যদি মানে বৈজ্ঞানিক ভাবে বলি, সাইন্টিফিক্যালি বলি, তাহলে হচ্ছে রাগটা কিন্তু জেনেটিক্যাল, একটা জেনেটিক্যাল ইনফরমেশন থাকে আমাদের জিনের মধ্যে। রাগের জিন যদি থাকে, তাহলে যখন আপনার কোনো কিছু পছন্দ হবে না, আপনার মনের মতো কিছু হবে না, আপনার পছন্দ, আপনার কথা কেউ শুনছে না, আপনার মনের মতো কিছু হচ্ছে না, আপনার মনের মতো কিছু ঘটছে না, তখন ওই ভিতর থেকে আপনার রাগটা এসে যাবে। যেহেতু আপনার মধ্যে রাগের জিন আছে, অথবা ছোটবেলা থেকে আপনি দেখেছেন মানুষ রাখছে, মানুষ বোকা দিচ্ছে, মানুষ খেপে যাচ্ছে, মানুষ সমালোচনা করছে, মানুষ বদনাম করছে, তখন আপনি একদিক দিয়ে জিনের ফ্যাক্টর আছে, একদিক দিয়ে পরিবেশেও আপনি দেখেছেন মানুষ রাগ করে, আপনি দেখেছেন টিচার রাগ করে, বাবা মা রাগ করে, প্রতিবেশী রাগ করে, তখন আপনি কি বিশ্বাস স্থাপন হচ্ছে আপনার মধ্যে? যে রাগ করাটা স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ করাটাই নর্মাল। কিন্তু রাগ করা স্বাভাবিক না, রাগ করা নর্মাল না, রাগ করা খারাপ, রাগ মানে ধ্বংস। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনোই রাগ করা যাবে না, উনি নিজে কখনো রাগ করেননি। আমি একটা বলি, বনি ইসরায়েলের সময় এক ব্যক্তির কাছে একটা শয়তান, এক ব্যক্তি শয়তানকে জিজ্ঞেস করছে, শয়তান মানে ইবলিশ, যে তোমার বন্ধু কে কে? সে বলে আমার তিনজন আমার খুব বন্ধু। সে কে কে? এক যে খুব এডিক্টেড, মদ খায়, মানে এডিক্টেড, সে আমার বন্ধু, শয়তান বলছে, ইবলিশ। আর 2 হচ্ছে যার খুব রাগ বেশি, রাগ কন্ট্রোল করতে পারে না, সে আমার বন্ধু। আর যে খুব কঞ্জুস, কিপটা, মানে টাকা পয়সা আছে কাউকে দেয় না, মানে তার মানে টাকা পয়সা হলে কাজে লাগে না, মানুষকে হেল্প করে না, এই 3 প্রকার মানুষ হচ্ছে আমার বন্ধু। এই তিন প্রকার মানুষ বন্ধু কে? নেশাগ্রস্ত, আর যার রাগ বেশি, রাগ কন্ট্রোল করতে পারে না, সে বন্ধু। কারণ যারা নেশা করবে তারা তো নিজের উপর কন্ট্রোল থাকে না, তারা উল্টো পাল্টা কাজ করবে, অশান্তি করবে, হ্যাঁ, মানে আল্লাহ বিরোধী কাজ করবে। আর যার রাগ বেশি, সে মারামারি করবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, রিলেশন নষ্ট হবে, সর্বনাশ হবে। আর কঞ্জুসরা মানুষকে হেল্প করবে না। তো শয়তান বলছে এই 3 জন হচ্ছে আমার বন্ধু, আর যার ভিতরে 3টা গুণ আছে সে হলো আমার ওস্তাদ, সে আমার বস। তারপরে রাগ কত ডেঞ্জারাস! রাগের মাথায় মানুষকে হত্যা করছে, রাগের মাথায় রিলেশন নষ্ট হচ্ছে, ডিভোর্স হচ্ছে, বাচ্চাদেরকে আমরা পিটাচ্ছি, বাচ্চারা আমাদের কাছ থেকে শিখছে। তাহলে এখন আমাদের উপায়টা কি? আমি একটু কি বলেছি, খারাপ অভ্যাস ত্যাগ করার উপায় কি? আমার ভিতরে যদি রাগের জিন থাকে, এক নাম্বার 2, আমি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি যে রাগারাগি দেখেছি, রাগ করতে দেখেছি, সবাই রাগ করে, বা টিচার রাগ করে, বাবা রাগ করে, মা রাগ করে, প্রতিবেশী রাগ করে। তার মানে আমার মধ্যে ওই বিশ্বাস এসেছে রাগ করাটা জায়েজ, রাগ করা চলবে, রাগ করাটাই স্বাভাবিক, রাগ হবে না তো কি হবে, রাগ করাটা মানুষের পার্ট অফ দ্য লাইফ। নো নো নো, দিস ইজ রং। তাহলে আমাকে কি করতে হবে? আমার ভিতরে রাগের তো অভ্যাস এসেই গেছে, তাহলে আমাকে কি করতে হবে? রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। সেটার জন্য কি করতে হবে? একটু আগে বলেছি, প্রথমে আমাকে সিদ্ধান্ত নিতে হবে রাগ করা খারাপ, মানতে হবে। আমি যদি বলি না রাগ করা যেতে পারে, তাহলে তো আমি রাগ ছাড়তে পারবো না। রাগ করা খারাপ, স্টপ। তারপরে কি করতে হবে? কালকে থেকে রাগ করবো না, ডিসিশন। কালকে থেকে রাগ করবো না, ডিসিশন নিলাম। তারপরে কালকে থেকে কি করবো? সকাল থেকে ঘুম থেকে উঠে যেই যাই বলুক, যেই যাই করুক, রাগ করবো না, প্র্যাকটিস করবো। রাগ করে দেখি না রাগ না করে থাকা যায় কিনা। তাহলে আমি একজন ভুল কাজ করছি, আমি কি করবো? আচ্ছা, প্রতিবাদ করা মানে কি রাগ করা? মানুষকে বোঝানো মানে কি রাগ করা? মানুষকে বোঝানো মানে কি রাগ করা? প্রতিবাদ মানে কি রাগ করা? রাগ করা তো একটা নেগেটিভ ইমোশন,
তাই না? আপনি আপনার হাজবেন্ডকে বুঝাবেন কি, রাগ করে বুঝাবেন নাকি ভালো করে বুঝাবেন, লজিক্যালি এক্সপ্লেইন বুঝাবেন? করব। হ্যাঁ, বাচ্চাকে কি রাগ রাগ করে বোঝাবেন নাকি হাসি মুখে বোঝাবেন? কি মুশকিলের কথা। তো মানুষকে সঠিক পথে আনতে গেলে আপনাকে পজিটিভ হতে হবে, বোঝাতে হবে। এমনকি আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি রাগ করবেন না, ওদেরকে ঠান্ডা মাথায় বোঝান, আপনি সুন্দর করে বোঝান, আপনি সুন্দর, মানে আমাদেরকে সুন্দরভাবে মানুষকে বোঝাতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আমার ভিতরে আমি বলি ফারহানা, আমার ছোটবেলায় আমার ভিতরে কিন্তু জেনেটিক্যালি আমি কিন্তু বদরাগী মানুষ। আমি স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে, ইউনিভার্সিটি পরবর্তীকালে আমি এত রাগী ছিলাম, কেউ কোনো অন্যায় দেখলে, কোনো অবিচার দেখলে, কোনো কিছু যদি উল্টোপাল্টা হতো আমি সহ্য করতে পারতাম না। আমি একজন জাতীয় প্লেয়ার, আন্তর্জাতিক বিচারক, আমি বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড়, আন্তর্জাতিক দাবা বিচারক বাংলাদেশে আছে হাতে গোনা এখন 2 জন অ্যাক্টিভ, মানে কার্যকরী, একজন হচ্ছে হারুন রশিদ আর আমি ডক্টর আলমাসুর রহমান, আন্তর্জাতিক দাবা বিচারক। আপনি বুঝতে পারছেন, ইন চেস দাবা। তো আমার মনে আছে 90 দশকে আমি বলেছিলাম আমার অনেক রাগ ছিল, কেউ যদি টিচিং করতো আমি তাকে এমন প্রথমে বুঝাতাম, একবার বুঝাতাম, দুবার বুঝাতাম, তিনবারের পর কিন্তু তাকে আমি একেবারে হাসপাতালে পাঠিয়ে দিতাম, এমন অবস্থা। দিস ইজ ভেরি ব্যাড। এমনকি একটা টুর্নামেন্টে আমি একজন জাতীয় প্লেয়ারকে ঘাট ধরে বের করে দিয়েছিলাম। সে করেছিল কি, পাশে একটা পত্রিকা ছিল দৈনিক বাংলা, সে দৈনিক বাংলায় স্পোর্টস পাতায় উঠেছিল হেডলাইন, আলমাস কর্তৃক জাতীয় খেলোয়াড় শফিক লাঞ্ছিত। তার মানে আলমাসুর রহমান একজন জাতীয় বদরাগী মানুষ। আর এখন আমার রাগ নাই, কেন? আমি কন্ট্রোল করেছি। মানে আমি রাগকে কি করেছি? কন্ট্রোল করেছেন। করেছি। গত 20 বছর থেকে যারা আমাকে চেনে তারা বলে, স্যার আপনি রাগ করতে পারেন না। আর যারা আমাকে 30 বছর আগে দেখেছে তারা আমাকে বলে কি, আলমাস ভাই আপনাকে দেখলে এখনো ভয় লাগে। তার মানে কি, রাগ নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণে রাখতে হবে, সম্ভব, চেষ্টা যদি করতে হবে। হ্যাঁ, সমস্ত ব্যাড হ্যাবিট চেঞ্জ করা যায়, কিন্তু আপনাকে সেটার জন্য সিদ্ধান্ত নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের ভালো গুণে আমাদের গুণান্বিত হতে হবে, খারাপ গুণগুলো ছাড়তে হবে, কিন্তু একটা একটা করে। এই যে আপনি যদি মনে করেন, এই যে ফারুক ভাই বলে গেলেন যে আপনাকে আমার আমি মনকে নিয়ন্ত্রণ করবো, মন আমাকে নিয়ন্ত্রণ করবে, তারপরে আমি মেডিটেশন করবো, কিন্তু আপনি এখন ভাবে বলেন যে আমি কালকে থেকে আধা ঘন্টা মেডিটেশন করবো, 1 ঘন্টা, পারবেন না। নো নো নো। আপনি যদি মনে করেন কালকে থেকে আমি একটা করে বই পড়া শুরু করবো, পারবেন না। নো নো নো। তাহলে কি করতে হবে? আপনাকে বলতে হবে কালকে আমি অন্তত 15 মিনিট বই পড়বো, 10 পাতা। এটা পসিবল না? একটা বই পড়া চেষ্টা করতে হবে। 10 পাতা পসিবল। ওকে, 2 পাতা পসিবল। আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা মেডিটেশন করতে পারবেন না, কারণ আপনি পারবেন না মানে আপনি অভ্যাস করতে পারবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আমি 5 মিনিট করবো, পসিবল? পসিবল। তো 5 মিনিট করেন। আচ্ছা 5 মিনিট না, 2 মিনিট করবেন। ঘোরার আগে আমি 2 মিনিট চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করে দেখি মনটা কোথায় যায়। তো 2 মিনিট তো পারবেন নাকি? পসিবল। আপনি যদি মনে করেন যে আমি প্রতিদিন যদি মনে করেন আমি 20টা করে হাদিস পড়বো, করতে আপনি এটা আমি বোধহয় বলা উচিত হবে, বলা দরকার আছে। আমি স্কুল থেকে কলেজে ওঠার সময় বুখারি 3 মিনিট, বুখারি শরীফ 3 মিনিট শরীফ, আবু দাউদ শরীফ, মুয়াত্তা শরীফ, এগুলো অধিকাংশই পড়েছি, কালেকশন করে পড়েছি। আমি কিন্তু ওই সময়টাই প্রচুর হাদিস পড়েছি, প্রচুর। কিন্তু এখন কিন্তু পড়তে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। আমাদের সন্তানরা দেখেন, ওরা 100টা হাদিসও পড়ে নাই। কেন? কেন? এখন কথা হইতেছে যে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে 5 মাস ধরে আটকানো আছে, সবাই আমরা ঘরের মধ্যে আছি, আচ্ছা আমরা কি প্রতিদিন একটা করে একটা হাদিস পড়তে পারি না? বুঝে একটা করে সম্ভব কি সম্ভব না? সম্ভব। হ্যাঁ, এই একটা পড়বেন, দেখা যাবে 10 দিন পর 2টো পড়বেন, তারপরে 1 মাস পর 3টে পড়বেন, তারপর 2 মাস পর কয়টা পড়বেন, দেখবেন মনে হবে যে আরো পড়ি। রাইট? এই যে নামাজের প্র্যাকটিসটা আমাদেরকে কি করে করতে হবে? প্র্যাকটিসটা করতে হবে। একসময় দেখবেন আপনার না পড়ে আর ভালো লাগছে না। তো সুতরাং ভালো বই আমরা পড়িনি, ছোটবেলা থেকে ভালো বই পড়ার অভ্যেস নেই, ইন্টারনেটে ঢুকে পড়ছি। আমার অনেক লেকচার আছে যে টু ডাইমেনশনাল, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন এতে ব্রেন ডেভেলপ বেশি করবে না। আপনাকে 3 ডাইমেনশনালে যেতে হবে। একটা বই মানে 3 ডাইমেনশন, আপনি ধরছেন, উল্টাচ্ছেন, অনুভূতি। রাইট? আপনি আপনি টেলিভিশনের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য দেখছেন, আপনি কি পানি ধরতে পারছেন? ফুলের গন্ধ নিতে পারছেন না, কারণ এটা 2 ডাইমেনশনাল। কিন্তু আপনাকে অনুভূতিটা পেতে হবে কি 3 ডাইমেনশনালি।
বই পড়বেন কি 3 ডাইমেনশনাল, বাইরে আপনি ভ্রমণ করবেন 3 ডাইমেনশনাল। তো সুতরাং আপনাকে বই পড়তে হবে, বই পড়া ছাড়া কোনো উপায় নেই। আপনি প্রতিদিন অন্তত 10 পাতা পড়েন, আপনি হাদিস গ্রন্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়েন, এপিজে আব্দুল কালাম জীবনী পড়েন, সক্রেটিসের জীবনী পড়েন, আপনি মহামানবদের জীবনী পড়েন, বঙ্গবন্ধুর জীবনী পড়েন, আপনি বড় বড় বইগুলো পড়েন, আপনি ইন্টারনেট থেকে সরে আসেন। ইন্টারনেটে গেলে আপনার মেন্টালি আপনি এডিক্টেড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফেসবুকে ভালো লেকচার শোনেন, কোনো সমস্যা নেই, ফেসবুকে ভালো ইনফরমেশনগুলো আপনি কালেকশন করেন, কোনো সমস্যা নেই। আর স্কুল জীবনে ছেলে মেয়েদেরকে অনলাইন ইন্টারনেট দেওয়া ঠিক না, এটা মনে রাখা দরকার। ধন্যবাদ স্যার। আমরা অনেক বকবক করলাম, অনেক বকবক করলাম। না স্যার, আমরা মুগ্ধ হয়ে আমি আপনার কথাগুলো শুনছিলাম এবং আমি অনেক কমেন্ট পাচ্ছি যে সবাই আজকে আমাদের আলোচনা এবং আপনাদের কথাগুলো অনেক মানে আনন্দ নিয়ে শুনেছে এবং অনেকে অনেক কিছু শিখতে পেরেছে, আমি দেখতে পাচ্ছি। তবুও স্যার আসলে আমাদের তো আসলে প্রোগ্রামের শেষের দিকে যেহেতু চলে এসেছে, আমাদেরকে যেহেতু বিদায় নিতেই হবে, কিন্তু আমি আশা করি, আমরা বইবাজার টিম আশা করি যে আপনাদেরকে আমরা আবারও আমাদের সাথে পাবো এবং আপনাদের থেকে আমরা আরো অনেক কিছু শিখবো। কারণ আসলে মাইন্ড গেমটা এমন, এটা আসলে 1 ঘন্টার একটা প্রোগ্রামে কখনোই সব জেনে যাওয়া সম্ভব না। তো আশা করি আমরা আপনাদেরকে ফিউচারেও পেয়ে আরো অনেক কিছু জানতে পারবো আপনাদের থেকে। তো আমি একটা লাস্ট কথা বলি ছাত্রছাত্রীদেরকে ভালো না, জি স্যার। আপনার এই যে নিচে লেখা রয়েছে যে আলমাসুর রহমানের দুটো বইয়ের নাম লেখা আছে, মানসিক চাপ রাগ নিয়ন্ত্রণের উপায়, এবং আরেকটা হচ্ছে যে আনফোল্ড ইওর পটেনশিয়াল, নিজের শক্তিকে জাগাও। জি স্যার, আপনার দুটো বই আমাদের বইবাজার.com এ পাওয়া যাবে। আপনি যদি আপনার বইটা নিয়ে একটু বলতেন আমাদেরকে সংক্ষেপে, যে আপনার দুটো বইটা আপনি কি বলতে চেয়েছেন। মানসিক চাপ রাগ নিয়ন্ত্রণের উপায় বইটা খুবই ছোট, ওখানে বোধহয় 12টা বিষয় আছে, ছোট ছোট 3 পাতা 3 পাতা। মনে রাখবেন 100টা বই মানুষকে বদলাতে পারে না কখনো কখনো, কিন্তু একটা বই মানুষের জীবনকে বদলে দিতে পারে। কেন বলেন তো? একটা বাণী মানুষের জীবনকে বদলে দিতে পারে, কিন্তু শত বাণীও মানুষের জীবনকে বদলাতে নাও পারে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমি সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করলাম কিনা। আমরা বলি না পড়লে হয় না। আচ্ছা বলেন তো, আমরা ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ি কেন? আমরা পড়ি কেন? শেখার জন্য। শিখবো কখন? যখন বুঝবো। বুঝবো কখন? যখন আমি ভাববো। তো আমি যখন যেটা পড়বো সেটা আমি ভাববো। দেখেন বিল গেটস, স্টিভ জব, ইনারা বলছেন, এমনকি বারাক ওবামা পর্যন্ত বলছেন যে উনারা প্রত্যেকদিন পড়েন, অন্তত বলছেন যে আমরা প্রতিদিন অন্তত 1 ঘন্টা তো পড়ি, এবং যতক্ষণ পড়ি ততক্ষণ ভাবি। আপনি পড়লেন কিন্তু ভাবলেন না, তাহলে তো আপনি বুঝবেন না। আর যদি না বুঝেন তাহলে ব্রেনের মধ্যে কিন্তু ইন্টার কানেকশন নিউরোজেনেসিস হবে না, তার মানে ওটা কোনো কাজে আসলো না। আমার ওই ছোট্ট বইটার মধ্যে জাস্ট কত 70-80 পাতার মতন হবে, জাস্ট 12টা বিষয় আছে, ছোট্ট ছোট 3 পাতা 3 পাতা। এবং এই 3 পাতার একটি সাবজেক্ট যদি আপনি মনোযোগ দিয়ে 1 ঘন্টা ধরে পড়েন আর 1 ঘন্টা ধরে ভাবেন, আপনি জীবনের অনেক কিছু বদলে ফেলতে পারবেন। যত আমি বলেছি না, আপনি একটা করে হাদিস পড়েন, একটা করে হাদিস পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিট 10 মিনিট। কিন্তু আপনি 10 মিনিট 5 মিনিটে পড়বেন একটা হাদিস, কিন্তু আপনি কিন্তু আধা ঘন্টা ভাববেন যে এখানে আসলে কি বলতে চাচ্ছে, কি করা উচিত, কেন করা উচিত, কেন করা দরকার। একটা কথা মনে রাখবেন, হয় না, লাস্ট কথা বলি। জি স্যার। রাগ করা খারাপ আমরা জানি না, তো রাগ করি কেন? গীবত করা খারাপ জানি না, তো গীবত করি কেন? সমালোচনা করা খারাপ জানি না, সমালোচনা করি কেন? নেগেটিভ পরকীয়া খারাপ করি কেন? তার মানে এগুলো আমরা জানি, এটা মানে নলেজ আমাদের আছে, কিন্তু কি নাই? বুদ্ধি নাই। মানুষ বুদ্ধিমান প্রাণী। নলেজ কাকে বলে? ইনফরমেশন কালেকশন। আমরা যত জানবো তত আমরা নলেজেবল হবো, রাইট? কিন্তু নলেজ আছে, তারপর আমরা খারাপ কাজ করছি কেন? কারণ নলেজটা আমরা অ্যাপ্লিকেশন করছি না। বুদ্ধি কাকে বলে? ইন্টেলিজেন্ট কাকে বলে? বুদ্ধিমান হচ্ছে সে যে
জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করে, সঠিক কাজে, কিন্তু বেঠিক কাজে না। বেঠিক কাজে মানে তার জ্ঞান পাপি, জ্ঞানটাকে সে পাপ কাজে ব্যবহার করেছে। বুদ্ধিমান সে যে তার নলেজকে, তার জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করতে জানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বহু জায়গায় বলেছেন এই কেতাব থেকে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে যারা চিন্তা করবে এবং যারা বুদ্ধিমান, যারা গভীরভাবে ভাববে। কোরআন শরীফ বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কোরআন শরীফ পড়ে মানুষকে বোঝান এবং তাদেরকে বলেন তারা যাতে ব্যাপারটা নিয়ে ভাবে। এই যে আপনারা বই মানুষকে দিচ্ছেন, বই দিচ্ছেন কেন? মানুষকে সুন্দর হওয়ার জন্য, পজিটিভ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। কিন্তু আমরা বই পড়ছি কিন্তু আমরা বুঝতে পারছি না। তার মানে বুঝতে পারছি না কেন? কেন আমরা ভাবছি না। আর যদি না ভাবি তাহলে তো বুঝবো না, আর যদি না বুঝি তাহলে তো কাজে লাগবে না। থ্যাংক ইউ। জি স্যার, আসলে বই পড়ার কোনো বিকল্প নেই এবং জানার জন্য বই পড়তে হবে, তবে বুঝে পড়তে হবে, চিন্তা শক্তি বাড়াতে হবে। এবং এবং আমাদের স্যারের যে দুটি বই আছে, এই বই দুটি খুবই শিক্ষণীয় এবং লাইফ চেঞ্জিং বই, যে দুটো আমাদের দর্শক আপনারা পেয়ে যাবেন বইবাজার.com এর থেকে। এবং আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা স্যারকে বলবো, স্যার আমাদের বইবাজারের উদ্দেশ্যে যদি কিছু বলে আপনি শেষ করতেন। বই যেমন ওই জাফর ইকবাল ভাই বলেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি উনি আপনার ফিজে পড়তেন, আমি এক ডিপার্টমেন্টে, জাফর ইকবাল ভাই আর এক ডিপার্টমেন্টে পড়তেন, আর হুমায়ুন আহমেদ স্যার ছিলেন আমার সামনের ডিপার্টমেন্টে। হুমায়ুন আহমেদ স্যার ছিলেন, তো উনি স্যার আমার। তো ওনারা প্রচুর পড়েন, আমিও খুব পড়তাম তখন। কিন্তু সেদিন হুমায়ুন আহমেদ ভাই বললেন বোধহয় যে তুমি যদি আইনস্টাইনের সাথে মিশতে চাও, তুমি যদি সক্রেটিসের সাথে মিশতে চাও, মহামানবদের সাথে বন্ধু করতে চাও, তাহলে ওদের বই পড়ো। ওদের বই পড়া মানে হচ্ছে ওদের সাথে মেশা, যেন ওদের সাথে মিশতে পারছি, কথা বলতে পারছি। কত বড় কথা না? আব্দুল আবু সাইদ স্যার একই কথাই বলেন। আব্দুল আবু সাইদ স্যার বলেন যে মনটাকে অনেক বনের বাগানটাকে বাড়াও, পড়ো পড়ো। আমরা যত পড়বো আমার মনটা তত বড় হবে, তত বিস্তৃত হবে, ব্রেন তত আমাদের। এজন্য ইসলাম ধর্মে কি আছে? শিক্ষা অর্জন ফরজ। আমাদেরকে শিখতেই হবে, পড়তেই হবে, এবং পড়তে হবে, ভাবতে হবে, জীবনটা সুন্দর হবে। তো জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই, আমরা যদি সঠিক পথে জীবনটাকে চালাতে চাই, তাহলে আমাকে পজিটিভ হতে হবে, আমাকে সুন্দর একটা মানুষ হতে হবে। আর সুন্দর মানুষ যদি হই, তাহলে সুন্দর বই পড়তে হবে, ভালো বই পড়তে হবে, এবং সেই বইগুলো বুঝতে হবে, তাহলে আমার জীবনটা সুন্দর হবে। এবং আপনারা যে মহৎ কাজটা করছেন, এই যে বই, আজকাল বই আমরা বই তো আমি কোথায় পাবো? আজকাল মার্কেট গুলোতে তো বইয়ের দোকান নেই, খালি মার্কেট তো প্রসাধনীর মার্কেট, খেলনার মার্কেট, কম্পিউটার মার্কেট, তারপরে সবকিছু ইলেকট্রনিক মার্কেট, বইয়ের মার্কেট কই? তা আপনারা যে কাজটা করেছেন, আপনাদেরকে ফোন করলে বই পাওয়া যায়, আপনাদেরকে বইয়ের লিস্ট দিলে আপনি বই পাঠিয়ে দেন, এই একটা মহৎ কাজ, অত্যন্ত সওয়াবের কাজ করছেন, মানুষকে চেঞ্জ করার কাজ করছেন, মানুষকে সঠিক পথে আনার পথে আপনার অনেক বড় ভূমিকা রাখছেন। তো সুতরাং আপনাদের প্রতি অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং কমেন্ট ও শেয়ার করেছেন। আমি দর্শকদের বলবো, দর্শক আপনারা আরো কমেন্ট করে যান এবং আমাদের লাইভটি শেয়ার করেন, যেন সবাই আমাদের লাইভটি থেকে স্যারদের কথাগুলো শুনে কিছু শিখতেও জানতে পারে। এবং আরো জানাতে চাই যে আমাদের লাইভটি আমাদের বইবাজারের অফিসিয়াল পেজে সেভ থাকবে, সো আপনারা চাইলে পরবর্তীতেও এই লাইভটি চালু করে দেখতে পারবেন এবং কমেন্ট করে জিতে নিতে পারবেন আমাদের বইবাজার.com এর পক্ষ থেকে বিশেষ উপহার। পরবর্তী পর্বেও আমরা চলে আসব নতুন দুজন অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকেন এবং বইবাজার.com এর সাথে থাকেন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। স্যার আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বইবাজার.com এর সাথে থাকবেন। স্যার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্যোগ থেকে উদ্ধার করুক। আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই, আমাদের ভুল ত্রুটির জন্য মাপ চাই। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে এই দুর্যোগ থেকে পরিত্রাণ দেন, রক্ষা করেন।
সবাইকে অনেক শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।